আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ওয়েবিনারের শিরোনাম হচ্ছে স্টার্ট ইউর ক্যারিয়ার উইথ জেনারেটিভ এআই অ্যান্ড অপরচুনিটি ইন দ্য ইউএসএ। Especially thanks to Ruet Computing Society for organize this program, and this program is hosted by Cold Coffee. It is a global AI community. আচ্ছা, বর্তমান সময়টা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সময়, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআই। আজকের এই ওয়েবিনারে আমরা আলোচনা করব কিভাবে আপনারা জেনারেটিভ এআই নিয়ে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারেন, পাশাপাশি ইউএসএ তে আপনারা পড়াশোনা এবং ক্যারিয়ার করার জন্য বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাবেন। সো আমরা এই সেশনে চেষ্টা করব আপনাদের সামনে একটি পরিষ্কার ক্যারিয়ার রোডম্যাপ তুলে ধরার, যাতে আপনারা বুঝতে পারেন বর্তমান প্রযুক্তি জগতে কোন স্কিলগুলো গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। আশা করি এই ওয়েবিনারটাতে আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। তাহলে আমরা আজকের এই ওয়েবিনারের সেশনটা শুরু করি। আমি সংক্ষেপে আজকের ওয়েবিনারের টাইমলাইন একটু তুলে ধরছি। এটা হচ্ছে, আমরা চেষ্টা করব প্রথম 15 মিনিটে একটা ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ দেওয়ার, যেটা হচ্ছে এই ইভেন্টের উদ্দেশ্য এবং আলোচনার বিষয়বস্তু, এবং পুরা সেশনে একটি সারসংক্ষেপ তুলে ধরব। আর এরপরের 45 মিনিটস, দ্যাটস মিন 11টা পর্যন্ত আমরা ডিসকাশন করব যে স্টার্ট ক্যারিয়ার উইথ জেনারেটিভ এআই। এই অংশের ভেতর আপনার জেনারেটিভ এআই এর মৌলিক ধারণা, মডার্ন টেকনিক্যাল স্ট্যাক, এইগুলো নিয়ে আমরা আসলে ডিসকাশন করব। এরপরে 11টা থেকে 11:30 পর্যন্ত স্টুডেন্ট ক্যারিয়ার ইন ইউএসএ সেশন। এখানে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের পড়াশোনা, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং বিভিন্ন ধরনের ভিসা ক্লাসিফিকেশন এবং লাইফস্টাইল, ক্যারিয়ার সম্পর্কে বাস্তব কিছু অভিজ্ঞতা, এগুলো নিয়ে ডিসকাশন করবে। এবং লাস্টের 30 মিনিট আমরা হচ্ছে লাইভ কোশ্চেন আনসার সেশন নিব, যেখানে আপনারা সরাসরি আপনাদের কোশ্চেন করতে পারবেন এবং সেগুলোকে আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই সেশনটা আপনাদের জন্য অনেক তথ্যবহুল হবে। আজকের এই সেশনে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি একজন প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এআই রিলেটেড রিসার্চার। I have over 12 years experience in software architecture, full stack development, DevSecOps, and AI-driven solution. আমি আমার ক্যারিয়ারের বিভিন্ন স্টেজে রবি আজিয়াটা লিমিটেডে অ্যাজ এ ম্যানেজার, ডেটা সিস্টেম প্রাইভেট লিমিটেডে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি 2007 সেশনে রুয়েটে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে মানে সিএসসি কমপ্লিট করেছি, বিএসসি ইন সিএসসি কমপ্লিট করেছি। আমি রাইট নাও আলফা রিয়াকশন, এটা একটা স্টার্টআপ নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ওয়েব অ্যাপ্লিকেশন উইথ এজেন্টিক এআই, ইন্টারেক্টিভ রিয়েল টাইম ভয়েস চ্যাট সিস্টেম ফর কাস্টমার কেয়ার, ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট ফর এজেন্ট অটোমেশন এবং আরো বেশ কিছু কমিউনিটি ড্রিভেন অ্যাপ্লিকেশন নিয়ে আমি কাজ করছি। আর এছাড়াও এটা আমার গুগল স্কলার প্রোফাইল। এখানে আমি মোটামুটি জেনারেটিভ এআই বা এলএলএম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো নিয়ে বেশ কিছু কাজ করেছি। আমার এখান থেকে 3টা পেপার আইট্রিপলিতে পাবলিশ এবং আরো বেশ কিছু জার্নালে পাবলিশ হয়েছে পেপারটা। এবং এছাড়াও আমি হচ্ছে ইউডেমিতে নিজের কিছু কোর্স আছে যেগুলা আমি পাবলিশ করেছি আর কি, ইউডেমি প্ল্যাটফর্মে যে ইনস্ট্রাক্টর হিসাবে। এটা টার্গেট হচ্ছে যে টেক এনথুজিয়াস্টদের সহজেই স্কিল শেখানো এবং তাদেরকে ভবিষ্যতের টেক ড্রিভেন ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা। আর বর্তমান সময়ে আমার কোর্সটা অলমোস্ট 2000+ এর বেশি এনরোল হয়েছে। আর এটা হচ্ছে আমার টেকনিক্যাল প্রোফাইল। এখানে আমি সাধারণত আমার টেক ব্লগ গুলা লিখে থাকি আর কি। সো চাইলে এটা ভিজিট করে দেখতে পারেন আর কি। আচ্ছা, এরপরে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আজকের বিশেষ গেস্ট স্পিকার। আমাদের সাথে আছেন এমডি গোলাম কাদের মুর্তজা। তিনি রুয়েট সিএসসি থেকে বিএসসি সিএসসি কমপ্লিট করেছেন। আমরা একই ব্যাচের, ইভেন আমরা একই রুমমেট ছিলাম। বর্তমান তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মারিস্ট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন।
এবং এছাড়া তিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইনফরমেশন টেকনোলজি ব্যুরোতে কর্মরত আছেন। আজকের এই ওয়েবিনারে মুর্তজা আমাদের সাথে যুক্তরাষ্ট্রের পড়াশোনা, ক্যারিয়ার এবং এর পাথওয়ে এবং এইগুলার বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান ধারণা শেয়ার করবেন। সো লেটস ওয়েলকাম টু এমডি গোলাম কাদের মুর্তজা। থ্যাংকস ফর জয়নিং উইথ আস। Thank you. Thank you too. Just to give you a little bit synapse of my responsibilities, just 1 second. আমি তুমি করেই অ্যাড্রেস করি সবাইকে। ইজ দ্যাট কুল? আমি এমডি গোলাম কাদের মুর্তজা, আমার নিকনেম মুর্তজাই। রুয়েট থেকে 07 সিরিজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে আসি। তখন আমি বলতে পারো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসার সুবাদে আমি আমি বাংলাদেশে চাকরি করছি নিয়ার অ্যাবাউট 6 or 8 months ঢাকাতে। করে তারপরে আমি সুযোগ পেয়ে আমি চলে আসি। তখন থেকে আমি এখানে ফ্রম 2012 till now, like 14 years. এখন আমি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্ট বেসিক্যালি এখানে ডেটাবেজ অ্যাডমিন হিসেবে চাকরি করি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিল্ড অফিসার টু। মানে এখানে বাংলাদেশে যেমন পুলিশ অফিসার বলতে বোঝায় যে শুধুই পুলিশের কাজ করবে আর কিছুই না, বাট এখানে মাল্টি টাস্কিং, একসাথে দুইটা করতে হয়, ইনসাইড অ্যান্ড আউটসাইড বোথ অফ দেম এট দ্য সেম টাইম। অ্যান্ড এই বাদেও আমার আগে অনেক সে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো, ডেটাবেজ আর্কিটেক্ট বলো, ডেটাবেজ অ্যাডমিন বলো, আমি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতেও এইখানে কাজ করেছি। লেটস সে জাস্ট টু নেম ফিউ, ব্যাংক অফ আমেরিকা ইন নিউ জার্সি, সিমসন থিয়েটার ইন ল ফার্ম ইন নিউ ইয়র্ক, এরকম কয়েকটা প্রাইভেট ফার্মে আমি এখানে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমার আছে। আর এই তো লাইক এ শর্টকাট অফ মাইসেলফ। আমি তোমাদের সাথে 11টার সময় আর কি ইন ডিটেলস আলোচনা করব রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে, কি করছে এবং তোমরা কি করতে পারো, এবং ভিসা ক্যাটাগরি নিয়ে অ্যাজ ওয়েল। লেটস সে তোমরা যদি এখানে আসতে চাও স্টুডেন্ট হিসেবে বা ইমিগ্রেন্ট হিসেবে, বা কোনটা হলে তোমাদের জন্য সহজ হয় বা কোনভাবে আসা যায়, জাস্ট কিছু ধারণা দিতাম, সেটা তোমাদের জন্য খুব ফ্রুটফুল হবে আই বিলিভ। থ্যাংক ইউ। কন্টিনিউ মামুন, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ মুর্তজা ফর ইউর শর্ট স্পিচ। ওকে, আমরা একটু নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমাদের এরপরে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাব্বিরকে। বেসিক্যালি সে আমাদের সাথে কমিউনিকেট করেছিল এই ওয়েবিনারটা হোস্ট করার জন্য আর কি, অর্গানাইজ করার জন্য। সো সাব্বির বর্তমানে তো রুয়েট সিএসসি তে আছে, তোমরা সবাই জানো আর কি। আর এই ওয়েবিনারের তার আয়োজন এবং সমন্বয় বা কোঅর্ডিনেশনের মূল্যবান সহযোগিতা এবং সমর্থনের জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। অ্যান্ড অলসো থ্যাংকস টু রুয়েট কম্পিউটিং সোসাইটি and also thanks to Sabbir for your support and contribution. Okay, and আমি জাস্ট আমাদের ওয়েবিনারটা শুরু করার আগে আমি জাস্ট একটু আমার যে প্ল্যাটফর্মটা হোস্ট প্ল্যাটফর্ম এটা নিয়ে একটু ডিসকাশন করতে চাই অল্প কিছু ওয়ার্ডে। এটা বেসিক্যালি একটা, আমি নিজে একটা কমিউনিটি ড্রিভেন অ্যাপ্লিকেশন তৈরি করেছি আর কি। হয়তো আমাদের অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইটটা এখনো লঞ্চ হয় নাই, উইদিন এই মাসের ভেতর ইনশাল্লাহ লঞ্চ হবে। এটা বেসিক্যালি একটা গ্লোবাল এআই কমিউনিটি। এটা হচ্ছে একটা ওপেন কমিউনিটি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই বা আদার্স টপিকস গুলা নিয়ে এখানে ডিসকাশন করা হয়। এটা একটা কাইন্ড অফ গ্লোবাল লার্নিং হাবের মতো, যেখানে হচ্ছে ডেভেলপার, রিসার্চার এবং স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র এবং যারা এআই তে আগ্রহী এরা একে অন্যের সাথে কমিউনিকেট করে জাস্ট তারা তাদের নলেজটা শেয়ার করতে পারে। এখানে বেসিক্যালি আমরা অন বাই অন বিভিন্ন ধরনের ওয়েবিনার বা সেশন করব, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট, সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা তাদেরকে এখানে ইনভাইট করে তাদের হয়তো একটা স্পিচ বা গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে স্টুডেন্ট আছে বা এআই রিলেটেড এনথুজিয়াস্ট আছে, তারা তাদের একটা নলেজ নিতে পারবে ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য। সো আমাদের বেসিক্যালি এই প্ল্যাটফর্মটার লক্ষ্যটা হচ্ছে যে একটা ফ্রেন্ডলি আর হেল্পফুল একটা কমিউনিটি তৈরি করা, যেখানে আমরা সবাই এআই শিখতে এবং ভবিষ্যতের প্রযুক্তি গঠনে অংশ নিতে পারবো। আচ্ছা, আর হচ্ছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, জাস্ট সেটা হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন গ্রুপ, ইউটিউব চ্যানেল। এটা জাস্ট আমরা শুরু করেছি আর কি, এখনো হয়তো ওরকম খুব বেশি এক্সপোজার নাই।
বাট এখানে আমরা রেগুলার বেসিসে এখানে এআই রিলেটেড টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের ডিসকাশন প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করব। সো চাইলে আমাদের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করা যেতে পারে। আশা করি এই কোল্ড কফি কমিউনিটির অংশ হয়ে এআই শেখার এই যাত্রা আমাদের সবাই আমরা একসাথে কানেক্টেড থাকবো আর কি। সো আমরা হচ্ছে ওয়েবিনার সেকেন্ড পার্টে এন্ট্রি নিতে যাচ্ছি। এখানে বেসিক্যালি আমরা স্টার্ট ক্যারিয়ার উইথ জেনারেটিভ এআই এই পার্ট নিয়ে ডিসকাশন করব। আমি আছি এমডি আব্দুল্লাহ আল মামুন। বর্তমান সময়ে জেনারেটিভ এআই আসলে ওয়ার্ল্ডের বেশ একটা বড় একটা পরিবর্তন নিয়ে আসছে। সো এই রিলেটেড টপিকস গুলো নিয়ে আসলে একটু পরিষ্কার ধারণা থাকাটা একটু ইম্পর্টেন্ট। সো আমরা এখানে আলোচনা করব যে জেনারেটিভ এআই এর বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল কনসেপ্ট, বিভিন্ন ধরনের মডেল আর্কিটেকচার, একটা এআই সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কি কি ধরনের লাইফ সাইকেল মেনটেন করতে হয়, আর হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাকশন রেডি এআই সিস্টেম কিভাবে তৈরি করা যায়। সো এর পাশাপাশি আমরা একটা জেনারেটিভ এআই এর একজন পার্সন হতে হলে আসলে কি কি ধরনের কিভাবে নিজের ক্যারিয়ারটাকে স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয় সেটা নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই সেকেন্ড পার্টের আমার এই পার্টটার লাস্টে আমরা একটা এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট দিব, যেটা আই থিঙ্ক তোমাদের জন্য খুব ভালো একটা মানে পজিটিভ একটা পার্ট থাকবে। সো আই থিঙ্ক স্টে কানেক্টেড উইথ আস। আর সো আমরা আসলে তাহলে আমরা আমাদের এই ক্যারিয়ার জেনারেটিভ এর এই জার্নিটা আমরা শুরু করতে যাচ্ছি। সো আমি জাস্ট একটু ফার্স্টে জেনারেটিভ এআই শুরু করার আগে, যেহেতু সবই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটা নিয়ে আমি একটা বেসিক একটা ধারণা দিতে চাচ্ছি। আমরা যখন এআইটা আসলে একটা হাইপ তৈরি হয়েছে মোটামুটি হয়তো 2010 বা 15 পরে। সো এর আগে থেকে যারা মানে প্রোগ্রামিং করতো, যারা ট্রেডিশনাল প্রোগ্রামিং করতো, তারাও কিন্তু আসলে এই মানে ফর এক্সাম্পল কোন একটা লেখা আছে, ইমেজের লেখা আছে, সেই লেখাটাকে ডিটেক্ট করার জন্য তারাও প্রসিডিউরাল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্রেডিশনাল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো দিয়ে কাজ করতো। ফর এক্সাম্পল আমি এখানে একটা ইমেজ দেখিয়েছি, একটা ইমেজ। আচ্ছা, এখানে একটা ইমেজ দেখিয়েছে, একটা ইমেজ। সো ফর এক্সাম্পল আগের যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা সব ভুলে যাই যে এআই বলে এখন কিছু নাই। সো ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই এটা বা কোনো একটা শব্দটা কোনো একটা লেখাটাকে ডিটেক্ট করা যেত। কিভাবে? তারা হচ্ছে নির্দিষ্ট পিক্সেল, কোন পিক্সেল এর কোঅর্ডিনেশন কত সেটা কম্বিনেশন ধরে তারা ডিটেক্ট করতো শব্দটা এ বি সি ডি সামথিং লাইক দ্যাট। বাট প্রবলেমটা হচ্ছে যখন এটা হতো একটা টাইপের ফন্টে, আর এটা ডিফারেন্ট আর একটা ফন্টে, এটা ডিফারেন্ট ফন্টে, সবগুলাই কিন্তু ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ারটা ছিল হচ্ছে যে আমি যখন একটা নির্দিষ্ট পিক্সেল কোঅর্ডিনেশন নিয়ে কাজ করছি তখন আসলে আমি এইটাকে ঠিক মতো ডিটেক্ট করতে পারতেছি, কিন্তু যখন ডিফারেন্ট টাইপ অফ ফন্ট হবে সেই ফন্টটাকে আসলে আমি যখন ডিটেক্ট করতে যাব দেখা যাবে যে আমার ওই যে আমি প্রসিডিউরটা তৈরি করেছে প্রোগ্রামিং প্রসিডিউর সেটা দিয়ে আসলে কাজ করবে না, এটার জন্য আমার ডিফারেন্ট প্রসিডিউর লিখতে হবে। সো আমি আসলে বুঝতে পারলাম যে আমার ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আসলে একই জিনিসের যদি বিভিন্ন ফরম্যাটিং আসে আমি আসলে ডিটেক্ট করতে পারবো না। সো এই কারণে এমন একটা প্রসেস বা এমন একটা প্রসেস দরকার বা প্রসিডিউর দরকার যে হচ্ছে আমার আমার যে শব্দ হোক বা ইমেজ হোক সেটার প্যাটার্ন ধরে সে ডাইনামিক্যালি ডিটেক্ট করতে পারবে এই জিনিসটা কি। সো আমি বেসিক্যালি এখানে মানে একটা জাস্ট ডেফিনেশন লেখার চেষ্টা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা মডেল প্রসিডিউর যেটা হচ্ছে যার ডাইনামিক্যালি ডিটেকশন ক্যাপাবিলিটি আছে, প্যাটার্ন বা অবজেক্ট গুলাকে ডিটেক্ট করে সেটার জাস্ট হিউম্যানের ব্রেনের মতো করে ডিটেক্ট করতে পারবে যে এটার প্যাটার্নটা এটা, সো এটা এই শব্দ। সো আমি আসলে জাস্ট এটা বোঝাতে চাইলাম যে এআই জিনিসটা কেন আসলো, ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কোথায় এবং এআইটা কেন আসলো। সো এখন আমরা হয়তো বুঝতে পারলাম যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা নট অনলি পিক্সেল প্যাটার্ন, আমরা ফরম্যাটিংটা বা ডাইনামিক্যালি ইনকগনিটো একটা প্রসেস যেটার হিউম্যানের ব্রেনের মতো করে কাজ করতে পারে, সে হচ্ছে ওই জিনিসটার
ইমেজটার প্যাটার্নটা দেখে সে ডিটেক্ট করতে পারে যে এই জিনিসটা এই। আচ্ছা, এখন এআইটার বিভিন্ন ধরনের কয়েকটা টাইপের লেয়ার আছে। ফর এক্সাম্পল আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম, যেমন ক্লাসিক্যাল এআই নিয়ে আমরা শুরু করেছিলাম, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের, হয়তো তোমরা ইউনিভার্সিটিতে ফাজি লজিক বা আরো বেশ কিছু নলেজ রিপ্রেজেন্টেশন নিয়ে পড়াশোনা করে থাকো আর কি, তোমাদের এআই সাবজেক্টে। সো এইগুলা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম বা আদার্স টাইপ অফ অ্যালগোরিদম, যেগুলা দিয়ে আসলে একটা জিনিসের ডাইনামিক্যালি ডিটেক্ট করা যায়, কোন একটা জিনিসের ডাইনামিক্যালি ডিটেক্ট করা যায় এবং সেটার হচ্ছে বোঝা যায় যে এই জিনিসটা আসলে কি। সো এটা হচ্ছে আসলে ক্লাসিক্যাল এআই। সো ক্লাসিক্যাল এআই এর থেকে আসলে একটা পার্ট আসলো যেটা হচ্ছে মেশিন লার্নিং। সো দুইটা ডিফারেন্সটা কোথায়? ক্লাসিক্যাল এআইটা এর একটা ডাইনামিক্যালি ডিটেকশনের ক্যাপাবিলিটি আছে, কিন্তু মেশিন লার্নিংটা আসছে এই কারণে যে আমার আম, যখন হিউজ নাম্বার অফ নিউমেরিক্যাল ডেটা সেট থাকবে, সেই নিউমেরিক্যাল ডেটা সেট থেকে আমি যখন একটা ডিসিশন নিতে যাব, সো তখন আসলে এই মেশিন লার্নিং অ্যালগোরিদমটা খুব ভালো কাজ করে। এটা কিরকম? ফর এক্সাম্পল, আমার হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর ওয়েদারের একটা ডেটা আছে, যে কোন ডেতে কি ধরনের ওয়েদার হয় আর কি। সো আমি আমার মেশিন লার্নিং এর কোন একটা অ্যালগোরিদমকে আমি এই ডাটাটাকে ফিড করালাম। ফিড করিয়ে সো ও ওই 5 বছরের ডাটা দিয়ে সে একটা প্যাটার্ন জেনারেট করলো। সো ওই প্যাটার্নের বেসিসে আমি তাকে যখন বলবো যে আগামীকালকের ওয়েদার কি হতে পারে, সে একটা আমাকে প্রেডিকশন দিয়ে দিব, এবং মোস্ট অফ দ্য কেজে এটা মোটামুটি কারেক্ট হয়। সো আমি যত বেশি তাকে ডাটা দিব, ডাটা দেওয়ার মাধ্যমে সে হচ্ছে আমাকে তত বেশি কারেকশন দিতে পারবে আর কি। সো এর বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, আমি আসলে এত ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে আসলে অনেক সময় লাগবে। এরপরে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কে যেটা হয়, আমাদের নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ব্রেনের যে ক্যালকুলেশনটা বা নিউরল গুলা যেভাবে কাজ করে, যে ফর এক্সাম্পল ইয়াতে কোন একটা ইনপুট নিল, ইনপুটটা হতে পারে হয়তো চোখের মাধ্যমে কোনো একটা ইনপুট নিল, সেই ইনপুটটা আমাদের নিউরনে যেভাবে আর কি থাকে। ফর এক্সাম্পল, এই যে এইখানে হচ্ছে আমি যদি একটা সিঙ্গেল লেয়ার পারসেপট্রন, এটা আই থিঙ্ক সবাই জানার কথা, যদি এআই তোমাদের সাবজেক্টে পড়িয়ে থাকে। সো এখানে একটা ইনপুট ইনপুট দেয়, এটা একদম একটা সিম্পল একটা আহ, ইয়া নিউরল আর কি, যেখানে হচ্ছে দুইটা ইনপুট আসলো, ইনপুট দিয়ে সো ও হচ্ছে এখানকার বিভিন্ন ওয়েট দিয়ে, ওয়েটের মাধ্যমে ক্যালকুলেশন করে যে এই ইনপুটের বেসিসে আসলে আউটপুটটা কি হবে। এই ধরনের একটা নেটওয়ার্ক যখন তৈরি হয়, সেটা হচ্ছে আসলে এই নিউরাল নেটওয়ার্ক। সো এই নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা বিভিন্ন ধরনের পারসেপশন, ব্যাক প্রপাগেশন, বিভিন্ন ধরনের লেয়ার টেয়ার দিয়ে আমরা মোটামুটি একটা ভালো মানের একটা রেজাল্ট নিতে পারি আর কি। সো এগুলাও আসলে এখন পর্যন্ত আমরা মোটামুটি ইসের ভেতরই আছি, প্রিডিকশনের ভেতর আছি। মানে কোন একটা ডাটা দিচ্ছি, ডাটা দিয়ে আমরা একটা প্রিডিকশন করতেছি যে এইটা কোনটা দিলে কি হয়। আচ্ছা, এরপরে আসলে আমরা দেখলাম যে এই জায়গাটাতে নিউরাল নেটওয়ার্কের থেকে আমাদের কিছু ব্যারিয়ার বের হয়, যেটা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কে ফর এক্সাম্পল হিউজ নাম্বার অফ ডেটা দিলে, হিউজ নাম্বার অফ যখন রিয়েল টাইম ডেটা থাকে, তখন নিউরাল নেটওয়ার্কটা খুব স্লো পারফর্ম করে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে ডিপ লার্নিং এই জিনিসটা আসলো। সো ডিপ লার্নিং এ যে কাজটা করা হয়েছে, যে এইখানে মানে হিউজ ডেটা গুলাকে আমরা এই অ্যালগোরিদম গুলোর ভিতর দিয়ে দিলে সে মানে ইসের থেকে, নিউরাল নেটওয়ার্কের থেকে দ্রুত পারফর্ম করতে পারতেছে। সো যেটা নিউরাল নেটওয়ার্কে করতে অনেক সময় লাগতো, সেই জিনিসটা ডিপ লার্নিং ডিপ লার্নিংটাও কাইন্ড অফ এরকম নিউরাল নেটওয়ার্কই, কিন্তু এটা অনেক বড় একটা নেটওয়ার্ক, এটাতে মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে। সো ও একটা বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করে সে হচ্ছে একটা ডিপ লার্নিং একটা নেটওয়ার্ক তৈরি করলো। সো এ এ ডিপ লার্নিংটা নিউরাল নেটওয়ার্কের থেকে অনেক দ্রুত কাজ করতে পারে। সো এই কারণে আমরা আসলে আস্তে আস্তে ডিপ লার্নিং এ আসলাম। সো ডিপ লার্নিং এও যে কাজটা হচ্ছে যে আমরা মোটামুটি ভালো একটা প্রিডিকশন পাচ্ছি। সো আমাদের মানে ভালো প্রিডিকশন পাচ্ছি, অ্যাকুরেট প্রিডিকশন পাচ্ছি, কিন্তু আমরা যদি এখন আমাদের ইয়াটা এক্সপেকটেশনটা আর একটু বাড়ছে। ফর এক্সাম্পল, আমরা এখন চাচ্ছি যে আমরা কোনো একটা কন্টেন্ট জেনারেট করব, কোনো একটা ইমেজ জেনারেট করব। আমরা আসলে এখন শুধুমাত্র প্রিডিকশন নিয়েই হ্যাপি না, আমাদের হচ্ছে এখন আমরা চাচ্ছি যে
ফর এক্সাম্পল আমি কোনো ইনস্ট্রাকশন দিব, তার কাছে প্যাটার্ন থাকবে, তার এন্টার প্যাটার্নটা থাকবে, সে প্যাটার্নের উপর বেস করে সে আমাকে একটা কিছু জেনারেট করে দিবে। সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে অডিও ভিডিও, যে কোনো কিছু। সো যখন এই ধরনের প্রসেসে আসলাম, তখন হচ্ছে আমরা এই জেনারেটিভ এআই এই প্রসেসে আসতে হয়েছে। আচ্ছা, সো জেনারেটিভ এআই তে আমরা আসলে আসলাম যে আমাদের যখন কোনো একটা নতুন, আমাদের একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক থেকে আমরা নতুন কোনো কিছু জেনারেট করতে চাচ্ছি, সেটা ইমেজ, অডিও, ভিডিও বা আদার্স যে কোনো কিছু, তখন আসলে আমরা জেনারেটিভ এআই তে আসলাম। এখন জেনারেটিভ এআই দিয়েও খুব ভালোই পারফর্ম করতেছে মোটামুটি। আমরা চ্যাট জিপিটি সম্ভবত 2021 বা 22-এর দিকে আসছিল। সো এরপর থেকে মোটামুটি 24-25 পর্যন্ত জেনারেটিভ এআই খুব ভালো একটা হাইপ ছিল। কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমরা আমাদের এন্টার রিয়েল ওয়ার্ল্ডের কাজগুলাকে আমরা অটোমেশন করে ফেলবো। সো এই অটোমেশন করার জন্য আমাদের এই জেনারেটিভ এআই এই কম্পোনেন্ট গুলা ইউজ করে বা এই মডেল গুলাকে ইউজ করে আমরা একটা রিয়েল টাইম একটা কাইন্ড অফ নেটওয়ার্কের মতো তৈরি করতেছি, যেটা দিয়ে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের কাজগুলা করে ফেলবো। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি আমরা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানাতে, যেটা করতে হলে দেখা যেত যে কয়েকটা স্টেপ। তোমরা জানো এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে মাল্টিপল স্টেপ থাকে। সেখানে হচ্ছে প্ল্যানিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট, টেস্টিং এবং ডিপ্লয়মেন্ট সবকিছু থাকে, এরকম মাল্টিপল স্টেপ। সো এই পুরা কাজটা আমি যেহেতু জেনারেটিভ এআই এর কম্পোনেন্ট গুলা ইউজ করে আমি যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, যে হচ্ছে একজন হচ্ছে প্ল্যানিং করবে, একজন ডেভেলপমেন্ট করবে, একজন টেস্টিং করবে, একজন সিকিউরিটি চেকিং করবে, একজন ডিপ্লয়মেন্ট করবে, এরকম যখন করবে তখন হচ্ছে আমাদের এই এজেন্টিক এআই এর এই জিনিসটা আসলো। সো এজেন্টিক এআইটা এটা রিসেন্ট, মোটামুটি রিসেন্টই আসছে। রিসেন্ট বলতে তাও হয়তো 1-1.5 বছর মোটামুটি একটা হাইপ হয়েছে। আর এখানে এজেন্টিক এআই এর যে জিনিসটা সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের রিয়েল ওয়ার্ল্ডের যে কাজগুলাকে, সেই কাজগুলা আসলে মানে যেগুলা হচ্ছে আমরা রেগুলার বেসিসে করতে হয়, এই ধরনের কাজগুলাকে আমরা জেনারেটিভ এআই এর মাধ্যমে, জেনারেটিভ এআই এর এই কম্পোনেন্ট গুলাকে বা মডেল গুলাকে ইউজ করে একটা নেটওয়ার্ক তৈরি করছি, যে নেটওয়ার্কটা আমাদের এন্টার কাজগুলা করে দিচ্ছে। এই ধরনের একটা পার্টটা হচ্ছে এজেন্টিক এআই। সো আমি মোটামুটি একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে এগুলো প্রত্যেকটাই এক একটা মানে বড় বড় একটা ফিল্ড। সো আমি জাস্ট চেষ্টা করলাম যে কিভাবে এআই থেকে এজেন্টিক এআই এই লেয়ারটা আসলো। সো আই থিঙ্ক এই জায়গাটাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু নোট করে রাখো, আমরা আই থিঙ্ক কোশ্চেন আনসার সেশনে আমরা এটা নিয়ে আরো ডিটেলস ডিসকাশন করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আহ, আসলে হচ্ছে এই জেনারেটিভ এআই, এটা আসলে একটা মোটিভ ফিচার কনসেপ্ট না। যেমন হচ্ছে যে আমরা রাইট নাও যে চ্যাট বেস সিস্টেম নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের ইমেজ বা কোডিং বা আদার্স ধরনের ডকুমেন্টেশন বা রিসার্চ পেপার লেখা, এই ধরনের যে কাজগুলো করে থাকি, এইগুলো আসলে জেনারেটিভ এআই দিয়ে কাজ করে, মানে যার হচ্ছে জেনারেট করার মতো ক্যাপাবিলিটি আছে যে মডেলগুলার বা যে সিস্টেমের, সেটা হচ্ছে আসলে জেনারেটিভ এআই। এবং এই জেনারেটিভ এআইটা এটা আসছে বেসিক্যালি ডিপ লার্নিং এর যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটাকে আরো বেশি ফাস্ট করে, আরো বেশি মানে দ্রুত প্রসেসিং করতে পারে। সো এই ধরনের একটা ক্যাপাবিলিটি নিয়ে আসলে জেনারেটিভ এআই জিনিসটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা যদি জেনারেটিভ এর একটু প্রসেসটা দেখি আর কি। এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা স্টেপ দেওয়া আছে, যে মোটামুটি আমরা একটা প্রম্পট দিই। এটা আই থিঙ্ক সবাই, যেহেতু চ্যাট জিপিটি মোস্ট টাইম ইউজ করা হয়, সো চ্যাট জিপিটি তে আমরা যখন একটা প্রম্পট দিই, আসলে ব্যাকগ্রাউন্ডে কি কি ঘটনা ঘটে। সো এটা আসলে জাস্ট একটা লিনিয়ার একটা বা শর্ট একটা ভার্সন। যদিও রিয়েল যে কাজটা করে চ্যাট জিপিটি হোক বা আদার্স ইয়া ক্লাউড হতে পারে, অথবা আরো যে যে মডেল গুলো আছে, তারা আসলে এত সহজে কাজ করে না, ব্যাকগ্রাউন্ডে আরো অনেক ডিটেলস আছে। আমি জাস্ট একটু শর্টে জিনিসটা নেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে ফার্স্টে যখন আমরা একটা প্রম্পট দিই, তখন সে নিউরাল প্রসেসিং করে। যেটা হচ্ছে নিউরাল প্রসেসিং, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের যে ডিপ লার্নিং এর যে নেটওয়ার্কটা তৈরি করেছিলাম, ওই নেটওয়ার্কের এই প্রম্পটটাকে বিভিন্ন ধরনের টোকেন বা বিভিন্ন ধরনের পিস অফ ওয়ার্ডে ভাগ করে সে এই নেটওয়ার্কের ভিতর থ্রো করে। সো নেটওয়ার্কের ভিতর থ্রো করার পরে বেসিক্যালি একটা অ্যাটেনশন, একটা মেকানিজম তৈরি হয়। অ্যাটেনশন মেকানিজমটা এরকম
যে ফর এক্সাম্পল ইসের সাথে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কতটা কানেক্টেড। ফর এক্সাম্পল, যদি একটা এনিমাল, ডগ আর ক্যাট মোটামুটি কোরিলেটেড, কিন্তু ডগ আর পেন্সিল এইটা খুব একটা কাছাকাছি না। সো এরকম একটা ডাইমেনশন সে তৈরি করে অ্যাটেনশন মেকানিজমে, মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের ডিস্টেন্সটা কতটুকু, সেরকম একটা অ্যাটেনশন মেকানিজম তৈরি করে, এবং দেন ওটাকে বিভিন্ন ধরনের টোকেনে কনভার্ট করে। টোকেনে কনভার্ট বলতে যে একটা ওয়ার্ডের পরে নেক্সট ওয়ার্ড কি হতে পারে, সেই জিনিসটা মোটামুটি সে একটা প্রিডিকশন করে, প্রিডিকশনের একটা প্রবাবিলিটি জেনারেট করে, জেনারেট করার পরে সেখান থেকে যেটার হাই প্রবাবিলিটি সেটা দিয়ে একটা সিকোয়েন্স জেনারেট করে। সিকোয়েন্স জেনারেট করে সে একটা কিছু জেনারেট করলো, জেনারেট করার পরে একটা সেফটি কন্ট্রোলের একটা প্রসেস থাকে। সেফটি কন্ট্রোলটা কিরকম, ফর এক্সাম্পল তুমি যদি আমি জানি না, হয়তো এখানে হয়তো চ্যাট জিপিটিতে যদি কখনো জিজ্ঞাসা করে দেখো যে একটা ওয়েবসাইট দিলা, যে ওয়েবসাইট দিয়ে জিজ্ঞাসা করলা যে এই ওয়েবসাইটটাকে আমি হ্যাক করবো কিভাবে, সো ও দেখবা যে ওখানে তোমাকে আনসার করবে যে সরি, আমি এই টাইপের আনসার করতে পারবো না আর কি। ঠিক আছে, সো ওকে একটা সেফটি মেকানিজম দেওয়া আছে যে তোমার হচ্ছে এই রুলস এর ভেতর থাকবে, এই রুলস এর ভেতর গেলে তোমার এই ধরনের আনসার করবা, আদারওয়াইজ তুমি ওকে সরি বা কিছু একটা আনসার করে দিবা। সো এটা বেসিক্যালি একটা সেফটি কন্ট্রোল, এ ধরনের একটা কিছু রুলস জেনারেট করা, রুলস দেওয়া আছে ওকে। সো যে সিকোয়েন্সটা হলো, সেই সিকোয়েন্সটা আসলে সে সেফটি কন্ট্রোলের সাথে চেক করে দেখে, চেক করে দেখে যদি ইস ওকে ইস ফাইন, দেন হচ্ছে সে একটা আউটপুট তৈরি করে, সেটার একটা ফাইনাল একটা রেসপন্সে নিয়ে আসে। সো এইটা মোটামুটি একটা জেনারেটিভ এআই এর একটা বেসিক একটা ফ্লো। সো এই যদিও ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা প্রসেস, এইগুলা ব্যাকগ্রাউন্ডের মানে অনেক বড় ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করে এখানে এগুলা তৈরি করে। আসলে ওই ডিটেলসে গেলে দেখা যাবে যে অনেক বড় একটা সময় চলে যাবে, আমি আসলে ওই ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু ওভারভিউ দেওয়ার জন্য। আর এটা যদি এমনও হয় যে তোমাদের এন্টার জিনিসটা এই মুহূর্তে মাথায় নিতে সমস্যা হচ্ছে, জাস্ট এত প্যারা নেওয়ারও কিছু নাই, জাস্ট দেখে রাখো, হয়তো নেক্সট টাইমে যখন আরো ডিপ কাজ করবা তখন এই জিনিসগুলা আস্তে আস্তে অন বাই অন এমনি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে এই জেনারেটিভ এআই এর মডেল গুলা কি কি টাইপের মডেল হতে পারে। সো এখানে আমি বেসিক্যালি কিছু ধরনের মডেল এখানে প্রেজেন্ট করছি। সো যদিও এখানে আসলে প্রত্যেকটা ইয়া করাটা একটু ডিফিকাল্ট, বাট আমি যেটা কয়েকটা একটু হাইলাইট করি, যেমন হচ্ছে ট্রান্সফর্মার মডেল। ট্রান্সফর্মার মডেল এটা হচ্ছে যে যে, বিভিন্ন ধরনের অ্যাটেনশন মেকানিজম দিয়ে সে ইয়া করে আর কি, বিভিন্ন ধরনের কন্টেন্ট জেনারেট করে। এই টাইপের কিছু মডেল, সেটা হচ্ছে ট্রান্সফর্মার মডেল। আর ডিফিউশন মডেল এটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করা, বিভিন্ন ধরনের অডিও ভিডিও এই টাইপের কোনো কিছু জেনারেট করা, যেটা হচ্ছে সে একটা ফার্স্টে কোন একটা কনসেপ্ট ধরে নেয়, কোন একটা নয়েজি ইমেজ, নয়েজি কোন একটা ডাটা থেকে, বা নয়েজি কোন একটা, সেটা অডিও হতে পারে, ইমেজ হতে পারে, এইগুলা থেকে সে একটা রিয়েল একটা জিনিস তৈরি করে আর কি। সো ফর এক্সাম্পল, যে যখন আমরা ইমেজ জেনারেশন করি তখন সাধারণত ডিফিউশন মডেল এটা নিয়ে কাজ করে আর কি। সো জ্ঞান মডেলটাও কাইন্ড অফ সিমিলার টু দ্য ডিফিউশন মডেল। তারপরে হচ্ছে এখানে আরো অনেকগুলো আছে, মাল্টি মোডাল যেটা, আচ্ছা ট্রান্সফর্মার মডেলটা হচ্ছে আর মাল্টি মোডাল, এই দুটার ভিতর ডিফারেন্সটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটির 4 বা তার আগের যে ভার্সন গুলা, এগুলো মোটামুটি ট্রান্সফর্মার মডেল, যেটা হচ্ছে মোটামুটি আমাদেরকে টেক্সট বেস আনসার করতো আর কি, এবং মোটামুটি ভালো একটা আনসার করতো। কিন্তু চ্যাট জিপিটি 4.5 এর পর থেকে সম্ভবত তারা আহ, মানে সব ধরনের ইমেজ জেনারেট করা, বিভিন্ন ধরনের কোড জেনারেট করা, এই ধরনের যে ইয়াগুলা জেনারেট করতেছে, মাল্টি মোডাল টাইপের কাজ করতেছে, যেটা হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস জেনারেট করতে পারে, সেটা অডিও ভিডিও এরকম জিনিস জেনারেট করতে পারে, সেটা হচ্ছে মাল্টি মোডাল আর কি। মানে যার মাল্টিপল টাইপের আউটপুট দেওয়ার ক্ষমতা আছে, সেটা হচ্ছে মাল্টি মোডাল। তো এখানে আসলে বেশ কিছু টাইপের মডেল দেওয়া আছে, এটা জাস্ট একটা ইয়া দেখানোর জন্য যে কি কি টাইপের মডেল হতে পারে। সো আমরা একটু নেক্সট পার্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি একটা জেনারেটিভ এআই, যখন আমাদের কাজ করতে হয় তখন আসলে কি কি প্রসেসে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, ইয়া আমি যদি এখন বলি, আমি একটা, আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা জেনারেটিভ এআই ডেভেলপমেন্টের যে জিনিসটা দেখাচ্ছি,
এইটা কোনো একটা মডেল তৈরি করা না, কোনো একটা মডেলকে ইউজ করে আমাদের রিয়েল টাইম বা রিয়েল লাইফ কোনো একটা প্রবলেম জন্য সলভ করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা দেখাচ্ছি। আমি কিন্তু এখানে দেখাচ্ছি না যে কিভাবে একটা মডেল তৈরি করতে হয়, কারণ মডেল তৈরি করতে হলে সেইটার প্রসেসটা ডিফারেন্ট। আমি এখানে দেখাবো যে আমাদের অলরেডি এক্সিস্টিং মডেল আছে, কোথা থেকে আছে সেটা আমি দেখাবো। এক্সিস্টিং মডেল আছে, সেই মডেলগুলোকে ইউজ করে আমি কিভাবে আমার রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা প্রবলেম সলভ করবো। ফর এক্সাম্পল, আমি চ্যাট জিপিটির মতো আরেকটা চ্যাট জিপিটি বানাবো, কিন্তু কোনো একটা মডেল আমি মানে কোনো একটা মডেল হাব থেকে, অনলাইন মডেল হাব থেকে নিয়ে নিব, নিয়ে আমি আমার প্রবলেমটা সলভ করব। অথবা ইমেজ জেনারেট করব আমার লোকাল কম্পিউটারে বা আমার কোনো একটা ওয়েবসাইটে, সেই জায়গাটাতে আমি কিভাবে কাজ করব। সো এখানে প্রথমে তো প্রবলেম ডেফিনেশন, প্রথমে প্রবলেম ডেফিনেশনে যে তুমি কি কাজ করতে চাও সেটা, এবং এরপরে ডাটা প্রিপারেশন। ডাটা প্রিপারেশনে আসলে আসলে ক্লিন ডাটা ক্রিয়েট করে নেওয়া, এটা আসলে সবগুলাতেই ডেটা সায়েন্সে যদি কেউ কখনো এক্সপ্লোর করে থাকো, সেটা বুঝতে পারবা যে কোন একটা জিনিস নিয়ে কাজ করতে হলে প্রথমে ডেটাটা খুব সুন্দরভাবে ক্লিন হতে হবে। সো ডেটাটা প্রপারলি প্রিপেয়ার করা, তারপরে হচ্ছে মডেল সিলেকশন করা, যে আমি আসলে কোন মডেল নিয়ে কাজ করব এবং সেটা আমার যে পারপাস, সেই পারপাসের জন্য সুইটেবল কিনা। এরপরে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে আসলে বোঝায় যে আমার কাজটা কিভাবে হবে সেটার জন্য ওই ইনস্ট্রাকশন গুলা টেক্সট বেজে লিখে দেওয়া আর কি। সো লিখে দিয়ে সেইভাবে টেক্সট অনুযায়ী ওই মডেলকে আমি পাঠাবো, টেক্সট ইনস্ট্রাকশনটা মডেলকে পাঠাবো, পাঠিয়ে তার থেকে আমি কাজগুলো তৈরি করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আর্কিটেকচার। আমরা কোন আর্কিটেকচারে আমাদের কাজটা করব আর কি, যে আর্কিটেকচারটা আমি কিছুক্ষণ আগে দেখালাম ওইটা। এরপরে হচ্ছে ফাইন টিউন করা। ফাইন টিউন বলতে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, বাট অপশনাল। এই কারণে ফাইন টিউনটা আসলে করতে গেলে বেশ কিছু প্রসেস আছে। ফর এক্সাম্পল, আমার কাছে নির্দিষ্ট ডোমেন, আমি একটা মডেল ইউজ করতেছি, আমি একটু বলি। ফর এক্সাম্পল, জিপিটি ওএসএস একটা মডেল, এটা আমি ইউজ করব। মডেলটা হয়তো ওকে ট্রেন করে রাখছিল মানে সাম টাইপ অফ ডাটা দিয়ে, কিন্তু যখন আমি আমার ডোমেইনে ওকে কাজ করাতে যাব, তখন কিন্তু সে এখনো আমার ডাটার সাথে পুরোপুরি অ্যাডাপ্টেড না। সো এই কারণে আমার ডাটার সাথে অ্যাডাপশন করার জন্য তাকে একটা ফাইন টিউন করতে হয়। ওর প্যারামিটার গুলাকে বিভিন্ন ভাবে কম বেশি করে করে দেখতে হয় যে আমার মানে ডাটার সাথে তার সুইটেবল হচ্ছে কিনা আর কি। সো এটা যখন ডোমেইন স্পেসিফিক কাজ করতে হয়, তখন আসলে এই ফাইন টিউনের এই প্রসেসটা আসে। সো এটা সব ক্ষেত্রে দরকার হয় না, বাট অনেক ক্ষেত্রে দরকার হয়, এবং এটা করলে আসলে ডোমেইন স্পেসিফিক কাজের জন্য এটা সুইটেবল হয়। যেমন রাইট নাও আমি হচ্ছে একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করছি, যেখানে হচ্ছে আহ, মানে আমার প্রায় 5 মিলিয়ন্স ডাটা, সেই 5 মিলিয়ন্স ডাটাকে আমি ফাইন টিউন করছি আমার মডেলগুলো দিয়ে। তাতে হয়েছে কি যে এখানে অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার প্রবাবিলিটি বাড়ছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন বলতে আসলে এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশনটাকে বোঝায়, যে আমার মডেলগুলোর সাথে আমার আদার্স যে যে প্রসেস আছে সেগুলোর একটা ইন্টিগ্রেশন। এরপরে দেন হচ্ছে এভলিউশন এবং টেস্টিং। এভলিউশন বলতে আসলে বোঝায় যে যেহেতু আমি একটা কাজ করলাম, আমি একটা ইমপ্লিমেন্টেশন করলাম, সো ইমপ্লিমেন্টেশনটা আসলে কতটা প্রপারলি ইয়া দিচ্ছে আর কি, রেজাল্ট দিচ্ছে। সে রেজাল্ট দেওয়ার জন্য সরি সো রেজাল্ট দেওয়ার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের কনফিউশন ম্যাট্রিক্স অথবা বিভিন্ন ধরনের অ্যাকুরেসি, এফ1 স্কোর, টি স্কোর, এরকম অনেক কিছু আছে। এগুলা যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি, সেইগুলা দিয়ে আমরা মোটামুটি একটা এভলিউশন করি। এভলিউশন করার পরে যদি আমরা দেখি যে না, মোটামুটি আমার রেজাল্ট আমার এক্সপেক্টেড আছে, দেন হচ্ছে আমরা এটাকে ডেপ্লয়মেন্টে চলে যাই, অ্যাপ্লিকেশনটাকে আমরা পুরোটাকে ডেপ্লয় করে দিই। সো ডেপ্লয় করার জন্য আসলে রেগুলার যে প্রসেস, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ডেপ্লয়মেন্টের প্রসেস, কাইন্ড অফ সিমিলার টাইপ অফ প্রসেস। সো এখানে আসলে নেটওয়ার্কিং গুলো ঠিক রেখে আসলে ডিপ্লয়মেন্ট করে দেওয়া যায়। এরপরে দেন হচ্ছে মনিটরিং করা, যে আমার অ্যাপ্লিকেশনটা এটা আহ, মানে প্রপারলি ফাংশন করতেছে কিনা, কোথাও কোনো লেটেন্সি বা আদার্স ফ্যাক্টরে কোনো প্রবলেম আছে কিনা, এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা আসলে মোটামুটি মনিটর করতে হয় আর কি। সো এটা মোটামুটি একটা বেসিক একটা সাইকেল, যেটা মোটামুটি এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাথে মোটামুটি ক্লোজলি রিলেটেড। সো এটা একটু জাস্ট যদি পসিবল হয় একটু জাস্ট নিজের যখন কোনো একটা কেউ রিয়েল একটা কাজ করতে যাবে, তখন আসলে এই জিনিসগুলো আসলে মোস্ট অফ দ্য টাইম আরো বেশি ক্লিয়ার হয়। সো এনিওয়ে, এটা পুরোটা মুখস্থ করার কিছু নাই। এটা আসলে দুই একটা কাজ করলে এমনিতে এগুলা মানে ইজি হয়ে যায় আর কি।
আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কোন একটা ইয়ার জন্য যখন জেনারেটিভ এআই নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করব, তখন আসলে কি কি ধরনের জিনিস আমরা কনসিডার করতে হবে। যেমন হচ্ছে যে আমি এই জিনিসটা আগেও মোটামুটি একটা ডিসকাশন করেছি যে ডেটার কোয়ালিটি, ডেটাকে প্রপারলি ক্লিন রাখা বা আদার্স ডেটার ইঞ্জিনিয়ারিং করা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় হচ্ছে যে আমি মডেলের সাথে কিভাবে আমরা কমিউনিকেট করবো, সেই কমিউনিকেশনের জন্য যে ইনস্ট্রাকশনটা টেক্সট বেজে লেখা, সেই জিনিসটাকে আমরা আসলে মোটামুটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে এভলিউশনটা আমি যেটা বললাম যে আমার মডেলটা কিভাবে প্রপারলি কাজ করতেছে, মডেলের অ্যাকুরেসি, F1 স্কোর বা মানে কতটুকু কারেক্ট রেজাল্ট দিচ্ছে, এই ধরনের একটা প্রসেস, সেটা হচ্ছে এভলিউশন। আর সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স বলতে বোঝাচ্ছি যে আমার মানে আমার নির্দিষ্ট যে ইয়া বলে দিয়েছি আর কি, আমার অ্যাপ্লিকেশন থেকে কোনো একটা আনইথিক্যাল কোনো একটা রেজাল্ট দিবে না, বা আনইথিক্যাল কোনো একটা কোশ্চেন করলে যে জানো সে আনসার না দেয়, এই টাইপের যে ফিল্টারিংটা, এই ফিল্টারিংটা মোটামুটি সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। এরপরে হচ্ছে স্কেলেবিলিটি, যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কতটুকু স্কেলেবল করা যায়, হরিজন্টাল ভার্টিক্যাল কোন লেভেল থেকে কতটা স্কেলেবল করা যায় আর কি, এই ধরনের একটা ইয়া রাখা আর কি, স্কোপ রাখা। এরপরে হচ্ছে যে কস্ট অপটিমাইজেশন, যেহেতু আসলে এআই নিয়ে বা জেনারেটিভ এআই নিয়ে কাজ করতে হলে এখানে খুব একটা চ্যালেঞ্জ থাকে। সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে কস্টের ব্যাপারটা। কারণ এখানে জিপিইউ বা আদার্স টেনসর প্রসেসিং ইউনিট এরকম আরো অনেক কিছু থাকে যেগুলা আসলে একটু কাজ করাটা ডিফিকাল্ট। সো এখানে কস্টের ব্যাপারটা একটু চিন্তা করতে হয়। এই কারণে আসলে বেশ টিউন টিউন করতে হয়, কি মডেলকে ফাইন টিউন করতে হয় এই কস্টের জিনিসটাকে অপটিমাইজ করার জন্য। সো কস্ট আর ফাইন টিউনটা একটু মোটামুটি ক্লোজলি রিলেটেড। এরপরে হচ্ছে মনিটরিংটা বেসিক্যালি হচ্ছে যে আমি আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে চলতেছে সেই জিনিসটা। সো এখানে এইগুলা মনিটরিং আর্কিটেকচার বা ডকুমেন্টস অ্যান্ড গভর্নেন্স, এই জিনিসগুলাকে মোটামুটি কনসিডার করা, যে আমার যখন একটা ডেভেলপমেন্ট করবো তখন আসলে এই ইয়া এই টাইপের জিনিসগুলোকে মোটামুটি একটু কনসিডারেশনে রাখতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেটিভ এর বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, যেমন হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন এলএলএম। যেটা স্ট্যান্ডার্ড এলএলএম, এটা একদমই সহজ একটা জিনিস। সহজ বলতে আসলে বোঝায় যে এটা টেক্সট টু টেক্সট। ফর এক্সাম্পল, আমি একটা টেক্সট দিলাম, টেক্সটের বেসিসে সে আমাকে একটা প্রপার আনসার জেনারেট করে দিবে, বা প্রপার টেক্সট একটা আনসার জেনারেট করে দিবে, বা টেক্সটের কোন একটা আনসার দিবে। সেরকম একটা মডেলটা, এটা হচ্ছে এলএলএম বা স্ট্যান্ডার্ড এলএলএম। এরপরে হচ্ছে র্যাগ। র্যাগ জিনিসটা মোস্ট অফ দ্য টাইম হয়তো তোমরা নাম শুনে থাকবে, এটা রিট্রিভাল অগমেন্ট জেনারেশন। এটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার কোন একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস থেকে আমি কিভাবে আমি একটা ডকুমেন্টস ওকে দিয়ে দিলাম আর কি, আমার মডেলকে দিয়ে দিলাম, সে ডকুমেন্টসটা পড়ে সে একটা নলেজ নিল। আমি তাকে জাস্ট কোশ্চেন করব যে এই ডকুমেন্টসে, ফর এক্সাম্পল আমি একটা কোন একটা রুয়েট রিলেটেড কোন একটা ডকুমেন্টস দিলাম। সো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে রুয়েটের টোটাল কয়টা সেমিস্টার। তো ও ওইখানে ডকুমেন্টসটা দেখে সে একটা ডকুমেন্টসটা পড়ে সে যে নলেজটা নিয়েছে সেই নলেজের বেসিসে সে আনসার করবে। এই টাইপের যে মডেলটা, এটা হচ্ছে র্যাগ একটা মডেল, রিট্রিভাল অগমেন্ট জেনারেশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে জেনারেটিভ এআই এজেন্ট আমি আগেও বলছি। আহ, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ইয়া থাকে, এই বিভিন্ন ধরনের রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা কাজ করা, এই কাজ করার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই কম্পোনেন্ট মিলে একটা প্রবলেম সলভ করবে বা একটা কাজ সলভ করবে, এই টাইপের যার ক্যাপাবিলিটি আছে, এই টাইপের কাজটা হচ্ছে এআই এজেন্ট। এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে এজেন্ট আর এজেন্টিক, দুইটা টার্ম। এজেন্টটা হচ্ছে যে যার সিঙ্গেল একটা একটা কাজ দিব, সে ওই একটা কাজ করতে পারে। আর মাল্টিপল এজেন্ট মিলে যখন একটা নেটওয়ার্ক তৈরি করে এবং তারা একটা নির্দিষ্ট গ্রুপের টাস্ক বা নির্দিষ্ট টাইপ অফ টাস্ক কমপ্লিট করে, সেটা হচ্ছে এজেন্টিক। সো আমি একটু ডিফারেন্স বলি এখানে। ফর এক্সাম্পল, আমার একটা এজেন্ট আছে, যে এজেন্টের কাজ হচ্ছে সোর্স কোড জেনারেট করা। এরপরে আমি যদি তাকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন জেনারেট করতে দিই, আমার কিন্তু এজেন্ট শুধুমাত্র এজেন্ট এন্টার অ্যাপ্লিকেশন জেনারেট করতে পারবে না, কারণ অ্যাপ্লিকেশন জেনারেট করতে হলে সেখানে প্ল্যানিং থাকে, সেখানে ডেভেলপমেন্ট থাকে, টেস্টিং থাকে। সো যখন আমি এই চারটা পাঁচটা এজেন্ট মিলে যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ফুল সাইকেলটা কমপ্লিট করতে যাব, তখন হচ্ছে সেটাকে বলবো আমরা এজেন্টিক। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখলে হবে। সেটা হচ্ছে এজেন্ট আর এজেন্টিক, দুইটার ভিতর ডিফারেন্সটা। আচ্ছা, মাল্টিমোডাল জেনারেটিভ এআই, এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের ওই যে মাল্টিপল টাইপের আনসার জেনারেট করতে পারে, সেটা অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট,
এরকম ক্যাপাবিলিটি যার সেটা। আর আরেকটা হচ্ছে ডিফিউশন মডেল, এটা বেসিক্যালি ইমেজ ভিডিও বা ইমেজ রিলেটেড যে কাজগুলো করে সেগুলো হচ্ছে ডিফিউশন মডেল। আর ফাইন টিউন মডেল, এটা বেসিক্যালি হচ্ছে যেটা বলছিলাম যে আমার নির্দিষ্ট একটা মডেল আছে, যে মডেলটা আমার নির্দিষ্ট ডোমেইন স্পেসিফিক ডাটা দিয়ে আমি তাকে ট্রেন করাবো, বিভিন্ন মডেল বিভিন্ন প্যারামিটার গুলাকে কম বেশি করে আমি আমার কাজের জন্য তাকে সুইটেবল করব। এই ধরনের যে কাজটা, সেই কাজটা যে মডেলটা করে সেগুলো হচ্ছে ফাইন টিউন মডেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড, এগুলা হচ্ছে যখন কাজ করতে যাবা তখন আসলে দেখতে পারবে। যেমন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন মডেল, এলএলএম টাকে বলা হয় যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রম্পটটা হচ্ছে যে ওই যে টেক্সট যে ইয়াটা কি বলে, যে টেক্সটটা যেটা ইনস্ট্রাকশন হিসেবে দেই, সেটা হতে পারে চ্যাট জিপিটি কে আমরা যে লেখাটা দেই সেটা একটা প্রম্পট হতে পারে। তারপরে টোকেনটা হচ্ছে স্মল পিসেস অফ টেক্সট, যেটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মডেল গুলা তাদের প্রসেসিং এর জন্য ইউজ করে, সেই ধরনের জিনিসটা হচ্ছে এটা হচ্ছে টোকেন। ইনফারেন্স এটা একটা মডেলের আউটপুট জেনারেশনের জন্য একটা প্রসেস। এরপরে হচ্ছে ট্রেনিং, মডেল গুলাকে যখন হচ্ছে আমি আমার ডোমেইন নলেজ দিয়ে ইয়া করব আর কি, আমার ডোমেইন নলেজ দিয়ে যখন তাকে অ্যাডাপশনে যাব তখন হচ্ছে ট্রেনিং করানো হয়। এরপরে হচ্ছে ফাইন টিউন নিয়ে আমি মাল্টিপল টাইম কথা বলেছি যে একটা ডোমেইন স্পেসিফিক কাজের জন্য আসলে ফাইন টিউন করা হয়, প্যারামিটার গুলোকে কম বেশি করে উম, আমার মডেলটাকে রেডি করা হয় এটা। আর প্রিটেন্ড মডেল হচ্ছে যে যে মডেলটা নিয়ে আমি কাজ করা শুরু করব আর কি, মডেলটা এখনো আহ, মানে আমার ডোমেইনের জন্য রেডি না, এই ধরনের মডেলটাকে বলা হয় প্রিটেন্ড মডেল। সো এগুলা জাস্ট একটা টার্মস, এরকম আসলে আরো অনেক টার্মস আছে। সো এখানে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, আমি জাস্ট এখানে জেনারেল যে কোড যে কিওয়ার্ড গুলো সেগুলো আসলে এখানে প্রেজেন্ট করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আসলে জেনারেটিভ এআই নিয়ে কাজ করতে হলে আসলে কোন কোন ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের ইয়া রাখতে হয় আর কি, ডেভেলপমেন্ট স্ট্যাক কি কি জিনিসগুলো জানতে হয়, সেটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মোস্টলি ইউজেস পাইথন, বাট আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা স্ক্রিপ্ট এখন বেশ, জাভা স্ক্রিপ্ট বা ওর রিলেটেড যে ফ্রেমওয়ার্ক গুলা বা গো, রাস্ট, সি প্লাস প্লাস আসলে মোস্ট পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আসলে এই পর্যন্ত যতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর ভিতরে আসলে সি প্লাস প্লাস বা সি এগুলা মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই জায়গাটা যখন তোমরা যদি কখনো কোর কাজে কোর কাজ করার অপরচুনিটি হয়, সেগুলো আসলে দেখতে পারবা যে মোস্ট অফ দ্য কাজই আসলে সি প্লাস প্লাস দিয়ে করা। সো এটা খুব একটা মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট ফাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে লাইব্রেরি হিসাবে আসলে আমি এখানে জাস্ট অল্প কিছু দেখাইছি। এখানে আসলে বিভিন্ন ডোমেইনের বেসিসে, বিভিন্ন ধরনের টাস্কের বেসিসে এই ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, টুলস এগুলো চেঞ্জ হতে পারে। সো আমি জাস্ট এখানে একটা আমার একটা বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আসলে এগুলো লিখছি। লাইব্রেরির ভেতর আসলে মোটামুটি হাগিং ফেস, ট্রান্সফর্মার, এটা আমি দেখাবো, আমি এক্সপ্লোর করে দেখাবো। ল্যাংচেন, ডিফিউশন, উইসপারটা হচ্ছে আসলে টেক্সট টু স্পিচের জন্য, অথবা হচ্ছে যে ভয়েস রিলেটেড কোন একটা অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য উইসপারটা মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়। অলরেডি উইসপার দিয়ে আমার একটা অ্যাপ্লিকেশন হাগিং ফেসে বানানো আছে, রিয়েল টাইম ভয়েস চ্যাট সিস্টেম, আমি ওটা ট্রাই করবো দেখানোর। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, যেমন পাইটর্চটা খুব একটা ভালো একটা ফ্রেমওয়ার্ক এবং এটা মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়। এছাড়াও টেনসর ফ্লো, ল্যাংগ্রাফ, ডিপ স্পিড, অ্যাপাচি স্পার্ক, এরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। আর বিভিন্ন ধরনের টুলস টেকনোলজি বলতে আসলে বোঝায় যে ওপেন এআই প্ল্যাটফর্ম, তারপরে স্টেবল ডিফিউশন, রানওয়ে, মেল, ডকার কুবারনেটস আসলে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য কাজে আর কি ইউজ হয়। সো এটা খুব একটা ভালো একটা টুলস অ্যান্ড টেকনিক, সেটা যে কোনো ধরনের রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেনারেটিভ এআই রিলেটেড ওয়ার্ক। এরপরে হচ্ছে যে আসলে ইউজ কেস আসলে যেটা বোঝায় যে আমরা জেনারেটিভ এআই এই জিনিসগুলো হয়তো ডেভেলপ করলাম, মানে কি কি জিনিস ডেভেলপ করতে পারি, আমরা রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে পারি বিভিন্ন ধরনের এমএল অপসটা খুব একটা রাইট নাও খুব একটা বাজ একটা ওয়ার্ড, যেটা হচ্ছে এমএল এর অপারেশন রিলেটেড ওয়ার্ড। এটা যখন একটা মডেল বানানো হয় তখন তার এন্টার অপারেশনটাকে কিভাবে কাজ করবে সেটার জন্য আসলে এমএল অপসটা। তারপরে এজেন্ট অটোমেশন বা এজেন্টিক অটোমেশন, মাল্টিমোডাল এআই, ভিডিও ডিফিউশন, কোন একটা অডিও ভিডিও তৈরি করা, কম্পিউটার ভিশন রিলেটেড কাজ করা। এরপর এছাড়া হচ্ছে চ্যাটবট। চ্যাটবটটা সবাই মোটামুটি কম বেশি জানে।
আর এলএলএম এর বিভিন্ন ধরনের ট্রেনিং করে আমি আমার কাজের জন্য প্রিপেয়ার করে এই ধরনের কাজটা হচ্ছে, এটা হচ্ছে এলএলএম ট্রেনিং। সো এর পরের যে পার্টটা আসছি আমি, সেটা হচ্ছে যে জেনারেটিভ এর বিভিন্ন ধরনের মডেল আর্কিটেকচার। আমি এগুলা আগে দেখিয়েছি, জাস্ট এখানে হচ্ছে যে ফ্লোটা কিরকম সেটা একটু দেখা। যে স্ট্যান্ডার্ড এলএলএম, এটাতে জাস্ট ওই টেক্সট গুলা প্রসেসিং করে সে একটা রেসপন্স জেনারেট করে। আর র্যাগ যে সিস্টেম, সেটাতে বিভিন্ন ধরনের স্টেপ থাকে, যেমন হচ্ছে যে আহ, আমি যে ডকুমেন্টস গুলাকে দিই, সেই ডকুমেন্টস গুলাকে সে একটা ভেক্টর সার্চে ভেক্টর ডেটাবেসে কনভার্ট করে, এবং নেক্সট টাইম ভেক্টর সার্চের মাধ্যমে সে আমাকে একটা আনসার করে। আর এজেন্ট এআইটা হচ্ছে এটা কাইন্ড অফ ইয়া যে বিভিন্ন ধরনের টুলস গুলার কম্বিনেশন করে সে একটা টাস্ক কমপ্লিট করে দেয়, এই ধরনের একটা যে পার্ট, সেটা হচ্ছে জেনারেটিভ এআই এজেন্ট। এরপরে হচ্ছে মাল্টিমোডাল জেনারেটিভ এআই। এটা বেসিক্যালি হচ্ছে যে যখন আমার মাল্টিপল টাইপের ডাটা জেনারেট করতে হয়, সেটা বিভিন্ন ধরনের মাল্টিপল টাইপের ডেটা বা মাল্টিপল টাইপের আউটপুট, সেটা হচ্ছে মাল্টিমোডাল। ডিফিউশনটা আমি যেটা বললাম, যে একটা ইমেজ বা অডিও ভিডিও জেনারেট করা, যে হচ্ছে একটা র্যান্ডম একটা নয়েজ নেয়, র্যান্ডম একটা নয়েজ নিয়ে সে একটা ফাইনাল একটা রিফাইন একটা রেজাল্ট জেনারেট করে। এরপরে হচ্ছে ফাইন টিউন, যেটা বললাম, ফাইন টিউনটা মোটামুটি হচ্ছে যে আমার মডেলটাকে আমার ডোমেইনের সাথে অ্যাডাপশনের জন্য যে কাজগুলো করা হয়, সেটা আসলে ফাইন টিউন মডেল। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে জেনারেটিভ এআই এর বিভিন্ন ধরনের মডেল হাব। সো এখানে আমরা এতক্ষণ হয়তো অনেকগুলা জিনিস নিয়ে কথা বললাম, যে আমরা একটা মডেল দিয়ে আমরা একটা নির্দিষ্ট জিনিস ডেভেলপ করবো। সো আমি এই মডেল গুলা কোথা থেকে পাবো? মানে মডেল গুলা এই মুহূর্তে, আমি আগে বলছি যে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে মডেল গুলা দিয়ে আমার নির্দিষ্ট প্রবলেম সলভ করা, কোনো মডেল ডেভেলপ করা না। তাহলে আমি এই মডেল গুলো এখন কোথা থেকে পাবো? সো মডেল গুলো পাওয়ার জন্য এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া আছে, এর ভেতর সব থেকে মোস্ট ইউজেস এবং সব থেকে বেশি মডেল আছে, সেটা হচ্ছে হাগিং ফেস। সো আমি এটাকে এখন একটু এক্সপ্লোর করে দেখাবো। এর বাইরেও আরো ওই যে অনেকগুলো আছে। এডব্লিউএস বেডরক, এটা খুব এটা এখানে হয়তো একটু পেমেন্টের ব্যাপার আছে, বাট এখান থেকে খুব ভালো ভালো কিছু মডেল আছে, এবং এর হাই অ্যাকুরেসি, সিমিলার টু দা গুগল ক্লাউড বা অ্যাজুর। এগুলো তো আসলে কস্ট অ্যাসোসিয়েট। সো বাট এগুলোর পারফরমেন্স অনেক ভালো। আর হাগিং ফেসটা আমি এখন দেখাবো। আমি একটু আমার ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হাগিং ফেস। সো হাগিং ফেসের এইখান থেকে যখন আমি মডেল, এই যে এইখান থেকে আমি হাগিং ফেসে আসলাম, এরপরে এই যে এখানে মডেল। সো মডেল গুলা থেকে এখানে আমি দেখো, এখানে অনেক ধরনের মডেল আছে, যেমন এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, ও বিভিন্ন ধরনের লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ এইগুলা অনুযায়ী। ফর এক্সাম্পল, অডিও টু টেক্সট জেনারেট করার জন্য আমার এই যে এই ধরনের মডেল গুলো আছে। এই যে এখানে এইটা সিলেক্ট করলে এখানে বিভিন্ন ধরনের মডেল আছে। সো এই একটা মডেল, যেমন আমি মাইক্রোসফটের এই মডেলটা আসতেছি, এই মডেলটা হচ্ছে 8 বিলিয়ন প্যারামিটার। সো 8 বিলিয়ন প্যারামিটার, এবং টেনসর টাইপ হচ্ছে B516, BF16। সো এই মডেলটা, এই যে এখান থেকে যখন কেউ মডেলটা ইউজ করতে যাবে, তখন ইউজ দিস মডেল ট্রান্সফর্মার, এইটা দিয়ে মোটামুটি গুগল কোলাবে এটা করা যাবে আর কি। গুগল কোলাবে এই কোডটা দিয়ে মডেলটাকে ইউজ করা যাবে। আর যদি এই যে গুগল কোলাবের জন্য এখানে ইয়া দেওয়া আছে, ডাইরেক্ট কোড দেওয়া আছে। এই যে এখান থেকে আমার ডাইরেক্ট ইয়া দিলে, এটা রান করলে জাস্ট আমার ইয়াটা রান হয়ে যাবে আর কি। সো যখন কেউ কোনো একটা মডেল নিয়ে কাজ করতে চায়, সে এখান থেকে মোটামুটি মডেল গুলা সিলেক্ট করে সে আসতে পারবে। আর একটা জিনিস আমি একটু দেখাই রাখি, এটা এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আর কি। হাকিং ফেসটা মোস্ট অফ দা ক্ষেত্রে অনলাইনে ইউজ করে। আরেকটা হচ্ছে লোকালি যদি কেউ মডেল ইউজ করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে ওলামা। সো ওলামাতে আমি যদি আসি, এখান থেকে যে বিভিন্ন ধরনের মডেলস আছে, যেমন লামা 3, ডিপসিক, এই যে অনেক মডেল আছে, এখানে অনেক মডেল আছে। এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি লামা 3.1 যাই, এটা মডেলটা কিভাবে ইউজ করতে হবে, প্রথমে হচ্ছে ওলামাটা আমার ইয়াতে ইউজ করতে, ওলামা আমার লোকাল কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এটা ইজি প্রসেস, ডাউনলোডে যে ইনস্টল করে নেওয়া যাবে। সো এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্যারামিটার সাইজ আছে, 8 বিলিয়ন, 70 বিলিয়ন, 405 বিলিয়ন। সো এটা যার যেটা সুইটেবল সেই অনুযায়ী সে এখান থেকে মডেলটা চুজ করে তার লোকাল কম্পিউটার ইউজ করতে পারবে আর কি। ইউজ করে সে চাইলে ওখান থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বা কোডিং এগুলো করতে পারবে আর কি। আচ্ছা, সো এখানে আসলে হাগিং ফেসটা দিয়ে, হাগিং ফেস থেকে তোমরা একটু এক্সপ্লোর করে দেখতে পারো যে এখান থেকে কি কি মডেল তোমার সুইটেবল কোন কাজের জন্য ইউজ হতে পারে, সেটা দেখে নেওয়া যেতে পারে। এরপরের নেক্সট যে পার্টটা, সেটা আসছি আমি।
নেক্সট পার্টে হচ্ছে আমাদের ডেটা সেট। সো ডেটা সেটের ক্ষেত্রেও সিমিলার, যে এখানে মোটামুটি অনেকগুলা কিছু ডেটা সেটের আমার ইয়া দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে কোন কোন ওয়েবসাইট। সো আমি এখানে হচ্ছে হাগিং ফেস, ক্যাগেল আর গুগল ডেটা সেট এই তিনটাকে দেখাবো। বাকিগুলা একটু কষ্ট করে এক্সপ্লোর করে নিলে ভালো হয়, মানে এখানে আসলে টাইমের একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার হাগিং ফেসে যেটা আসছিলাম, হাগিং ফেসে এসে এখানে ডেটা সেটে আসলে এখান থেকে তোমরা তোমাদের আচ্ছা ডেটা সেট আসছে। হ্যাঁ, ডেটা সেট এখান থেকে আমার যে যে ক্যাটাগরি ডেটা সেট দরকার, এখানে প্যারামিটার সাইজ চাইলে তোমরা চেক করে নিতে পারবে। সো এখানে আমি একটু আমার নিজের কিছু ডেটা সেট বানানো আছে। এটা একদম ওই যে তোমরা যদি কখনো লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করো অথবা রিগ্রেশন টাইপের কোনো একটা জিনিস নিয়ে কাজ করো, সেক্ষেত্রে এই ডেটা সেটটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। এটা হচ্ছে আমার একটা আছে যে বিডি স্টার টুইটার সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই ডেটা সেটটা কমপ্লিটলি আমি নিজে তৈরি করছিলাম। টুইটারের ডাটাগুলোকে এক্সট্রাক্ট করে, ডাটাগুলোকে স্ক্রিপিং করে বেসিক্যালি এই ইয়াটা তৈরি করা। এখানে হচ্ছে টোটাল 4.7, অলমোস্ট 5 মিলিয়নের মতো ডেটা, মানে ডেটা ডেটা আছে। সো এটা বেসিক্যালি একটা টেক্সট দিলে সেই টেক্সটটা নেগেটিভ, পজিটিভ অর নিউট্রাল, এই তিন ধরনের আনসার করে আর কি। সো এই একটা, এটা একটা আছে, এটা আমার যদি কখনো এক্সপ্লোর করা পসিবল হয় তো এটা দেখতে পারো। এটা বেসিক্যালি মোস্ট অফ দা ক্ষেত্রে যদি কোনো লিনিয়ার রিগ্রেশন বা রিগ্রেশন টাইপের কোনো একটা কাজ কাজ করতে চাও, সেক্ষেত্রে এই টাইপের ডেটা সেট গুলা একটু মানে হেল্পফুল হতে পারে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাগেল। এরপরে হচ্ছে ক্যাগেল। ক্যাগেলটা এটা সিমিলার, মানে এখান থেকেও আমার অনেক ডেটা সেট আছে। সো এখান থেকে চাইলে যে যে কেউ তার পছন্দ মতো যে টাস্ক আছে সেই টাস্কের জন্য সে তার ডেটা সেট গুলাকে এক্সপ্লোর করে দেখতে পারে। এখানে এগুলো খুব কঠিন কিছু না। মানে কিভাবে ডেটা সেট গুলো ডাউনলোড করে নেওয়া যায় বা ডেটা সেট গুলাকে ইউজ করার জন্য কি করতে হবে, এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে। একটু দেখলেই বোঝা যাবে। এখান থেকে কোডিং টোডিং কোথায়, মানে কোডিং টোডিং কি করতে হবে সবগুলো এখানে দেওয়া আছে, প্লাস ডিসকাশন ডিসকাশন দেওয়া আছে যে আম, বিভিন্ন কমিউনিটি ডিসকাশন, ওইখান থেকেও হেল্প পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে গুগলের ডেটা সেট। তো গুগলের ডেটা সেটে আমি মনে করো একটা জিনিস লিখলাম, টুইটার সেন্টিমেন্ট। আচ্ছা, টুইটার সেন্টিমেন্ট এটা একটা লিখলাম যে এর জন্য এই যে এর অনেকগুলা রেজাল্ট দিছে। সো এই এই ডেটা সেটটা এটা ক্যাগেলে আছে, এটা হাগিং ফেসে আছে, এর বাইরেও অনেকগুলো আছে। যেমন এইটা গেলে এইটা ওই যে অন্য একটা ওয়েবসাইটে। সো এখান থেকেও মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের একটা ডেটা পাওয়া যায়। সো যার যেটা দরকার সেই অনুযায়ী তারা সার্চ দিয়ে মোটামুটি এখান থেকে একটা ভালো মানের ডেটা সেট এখান থেকে পেতে পারে আর কি। সো ডাউনলোড করে নিতে পারে, অথবা তারা লিঙ্ক দিয়ে তারা তাদের ইয়াতে অনলাইন কোন একটা এডিটর ইউজ করতে পারবে আর কি। সো এটা হচ্ছে ডেটা সেটের পার্টটা গেল। দেন হচ্ছে আমরা আসি যে হার্ডওয়্যার কম্পোনেন্টে আসি। হার্ডওয়্যার কম্পোনেন্টে ক্ষেত্রে যে জিনিসগুলো মোস্ট অফ দ্য টাইম কনসিডার করতে হয় সেটা হচ্ছে জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। সো গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিটে বেসিক্যালি যে জিনিসটা প্রবলেমটা হয় যে আমাদের কম্পিউটারে আসলে যেমন আমারটা হচ্ছে এনভিডিয়ার আরটিএক্স 2090 মেবি। তো এইটা দিয়ে আসলে দেখা যায় যে মানে মোটামুটি লেভেলের একটা কাজ করা যায়, বাট খুব হাই লেভেলের কোনো একটা কাজ করা যায় না। আর গ্রাফিক্সটা কেন লাগে, কারণ হচ্ছে যে এখানে প্রসেসিং এ প্রচুর ধরনের পাওয়ার কনজাম্পশন হয়, বা প্রসেসিং এর জন্য প্রচুর এনার্জি দরকার হয়, যে জিনিসটা আসলে সিপিইউ এর থ্রুতে আসলে ইয়া করাটা ওর মানে সিপিইউ অনলি ইয়া দেওয়াটা, সাপোর্ট দেওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এই কারণে আসলে জিপিইউটা ইউজ করতে হয়। সো এনভিডিয়ার আরটিএক্স গ্রাফিক্স গুলো এগুলো খুব ভালো আর কি। এখন বোধহয় লেটেস্ট সম্ভবত এনভিডিয়ার ক্ষেত্রে 5090 মেবি। আর হচ্ছে যে এছাড়াও বাইরের আরো A100 এরকম আরো ভালো ভালো কিছু জিপিইউ আছে, যেগুলো আসলে কিনতে গেলে, বাজারে কিনতে গেলে অনেক এক্সপেন্সিভ। সো আসলে কেনাটা খুব একটা ওয়াইজ না স্টুডেন্ট লেভেলে। হয়তো কমার্শিয়াল কোনো একটা কাজের জন্য কেনা যেতে পারে। বাট এই মুহূর্তে আসলে কিভাবে ইয়া করা যাবে, জিপিইউ আমরা ইউজ করতে পারি ফ্রি, সেটার আমি একটা ইয়া দেখাবো, ইনস্ট্রাকশন দেখাবো এরপরে। আর নেক্সট হচ্ছে টিপিইউ। টিপিইউটা হচ্ছে টেনসর প্রসেসিং ইউনিট। টেনসর প্রসেসিং ইউনিটটা হচ্ছে কি,
ফর এক্সাম্পল টিপিইউ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো আমরা করেছি, সো যখন জেনারেটিভ এআই এর ডাটাগুলাকে ফিড করানো হয়, ডাটাগুলাকে ওই ইনপুট লেয়ারে দেওয়া হয়, তখন দেখা যায় ওইটা আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে হয়তো কত করেছি, হয়তো হয়তো আমাদের রুয়েটেরও কিছু ইয়া আছে, ওইখানে আমরা কত 100 × 100 ম্যাট্রিক্স হয়তো করেছি বা এই টাইপের কিছু একটা করেছি। কিন্তু যখন এই ম্যাট্রিক্স গুলা থাউজেন্ড বা বিলিয়ন বা ট্রিলিয়নে চলে যাবে, তখন আসলে আমাদের ট্রেডিশনাল প্রসেসে এই ম্যাট্রিক্স গুলার মাল্টিপ্লিকেশন করাটা ভেরি মাচ ডিফিকাল্ট। আর এটা দরকার হয় যে যখন হচ্ছে জেনারেটিভ এআই তে আমাদের যেহেতু আমরা টেক্সট ইমেজ এইগুলাকে ইনপুট দিচ্ছি, সো ওই ইনপুটটা আহ, ওটা একটা হিউজ একটা বড় ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স হয়। সো ওই ম্যাট্রিক্স গুলাকে প্রসেসিং করার জন্য সাম অফ দ্য কম্পোনেন্ট লাগে, এই কম্পোনেন্টটা হচ্ছে টিপিইউ, টেনসর প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সো এই জিনিসটা কনসিডার করতে হয়। আর হচ্ছে সিপিইউ, এটা তো সবাই জানে, এটা নিয়ে খুব একটা ডিটেলস বলার কিছু নেই। র্যাম, হার্ড ডিস্ক, এইচডিডি, পাওয়ার সাপ্লাই ইউনিট, আর কুলিং ডিভাইস। কুলিং ডিভাইসটা আসলে যে যখন আমি জিপিইউ বা টিপিইউ ইউজ করি তখন আসলে এই কুলিং ডিভাইসটার দরকার হয়, কারণ এখানে হিউজ পরিমাণ একটা হিট জেনারেশন হয়। আচ্ছা, সো এইটার পরে হচ্ছে আমরা এখন এসেছি আমরা আইডি। আমরা আইডি কি কি ইউজ করতে পারি যখন আমরা এই জেনারেটিভ এআই ডেভেলপমেন্ট আমরা আমাদের লোকাল কম্পিউটারে করব। এই মুহূর্তে মোস্ট অফ দ্য পপুলার এবং মোস্ট অফ দ্য ডাইনামিক ইয়া হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আই থিঙ্ক সবাই ইউজ করেছে। এখানে আসলে এক্সটেনশন গুলা দিয়ে আমি আমার ইয়াটাকে, ভিএস কোডটাকে সুন্দরভাবে সাজায় নিতে পারি আমার পছন্দ মতো করে। সো এটা খুব একটা ডাইনামিক ডাইভার্স একটা প্রসেস, ডাইনামিক একটা আইডি। এর বাইরে ওই যে পাইচার্ন যেটা ইন্টেলিজেন্স আইডি, এবার এটা অবশ্য স্টুডেন্ট আইডিতে হয়তো 1 বছরের জন্য ফ্রি দেয়, বাট ইয়া থেকে আম, এমনিতে এগুলো পেইড সার্ভিস। বাট হচ্ছে যে এখানে অনেকগুলাই দেওয়া আছে, বাট আমি মোস্ট অফ দা কেসে এখানে যেটা বলবো অ্যানাকোন্ডা, ইউজ করতে বলবো, ভিএস কোডটা ইউজ করতে বলবো। এর বাইরেও যদি কেউ জাভাতে কাজ করে, এআই রিলেটেড কাজ করে, সেক্ষেত্রে ইপ্লিক্স বা ইন্টেলিজেন্স টাইপের কোনো কিছু ইউজ করতে পারে আর কি। আচ্ছা, এখানে আসলে দুইটা জিনিস একটু অ্যাড করার দরকার ছিল, সেটা হচ্ছে যে গুগলের অ্যান্টি গ্র্যাভিটি, যে জিনিসটা আসলে একটু নতুন, মানে নতুনই আসছে মনে হয়, আমি আসলে শিওর না কতদিন আগে আসছে। আহ একটু দেখি, গুগলের অ্যান্টি গ্র্যাভিটি যেটা, গুগলের ইন্টিগ্রেভিটি। সো ইন্টিগ্রেভিটি এটা সম্ভবত নতুন নতুন আসছে বা কতদিন আগে আসছে জানি না, বাট এটা খুব ভালো একটা মোটামুটি ইসের সাথে মনে হয় ভিএস কোডের সাথে কম্পিট করতে পারবে। সো এটা একটু দেখতে পারো, এবং এর থেকে আমি কিছু ভাইব কোডের কিছু কাজ করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট দিয়েছিল। সো এটা একটা খুব ভালো একটা আইডি। আর এর বাইরেও কারসর আইডি যেটা আছে, কারসরের নাম হয়তো শুনেছো হয়তো অনেকে, এই কারসর আইডি এটা খুব একটা ভালো ইয়া। সো যদি কারোর ইয়াতে এডুকেশনাল কোনো ইমেইল অ্যাড্রেস থাকে, সেক্ষেত্রে 1 বছরের জন্য ফ্রি পাওয়া যাবে এটা। এবং এটাও খুব মানে হাই কোয়ালিটির আইডি, যেটা এআই ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজে লাগে। ইভেন ভাইব কোড বা অটোমেটিক কোডিং এর ক্ষেত্রেও এই ইয়াগুলা খুব ভালো কাজে দেয় আর কি, এই কারসর আইডি বা এন্টিগ্রাভিটি আইডি। সো এগুলা সিমিলার টু দা ইসের সাথে ভিএস কোডের সাথে সিমিলার। আর অ্যানাকোন্ডাটাও এটা সিমিলার, বাট এখানে মাল্টিপল টাইপের কাজ করা যায়। সো এগুলা চাইলে এক্সপ্লোর করে দেখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে অনলাইন এনভায়রনমেন্ট। আমরা আমাদের কোডগুলা আমরা মডেল রেডি করলাম বা আদার সবই রেডি করছি, এখন হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমার পিসিতে হয়তো জিপিইউ নাই, আমার আসলে রান করাটা ডিফিকাল্ট, সিপিইউ তে রান করতে গেলে প্রসেস অনেক স্লো হবে। সো আমি আসলে কোথা থেকে এগুলো রান করতে পারি, সেটার জন্য আসলে মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ করা হয় গুগল কোল্যাব। সো গুগল কোল্যাবের যদি একটা ডেমো দেখো, আমি একটু দেখাই। গুগল কোলাব, এটা হচ্ছে আমার গুগল কোলাব, এটা মনে হয় ইয়াতে নেওয়া ছিল, তাই এটা পেইড একটা সার্ভিস নেওয়া ছিল। বাট গুগল কোলাব ফ্রি, যেটা ফ্রিতে ওরা 12 জিবি পর্যন্ত র্যাম দেয় এবং মোটামুটি একটা লেভেলের জিপিইউ ইউজ করতে দেয়। সো এইখানে হচ্ছে আমার, এইখানে একটু দেখি কানেক্টেড রান টাইম। আচ্ছা, সরি, আমারটা মনে হয় এই এই অ্যাকাউন্টে না, অন্য একটা অ্যাকাউন্টে নেওয়া ছিল, যেখানে হচ্ছে যে A100, এই যে A100 জিপিইউ, বাট ফ্রিতে T4 জিপিইউ এটা ইউজ করতে দেয়, এবং এটা মোটামুটি খারাপ না, রেগুলার কাজের জন্য ঠিক আছে।
বাট যদি কেউ পেইড কেনার মতো অপশন থাকে, সে একবার পেইড কিনে চেক করে দেখতে পারো। এখানে A100 জিপিইউ এটা দিয়ে দেয়, এবং র্যাম দেয় আহ, সম্ভবত 80 জিবি মতো, আর হার্ড ডিস্ক দেয় 235 জিবি মতো। সো এখানে খুব ভালো একটা স্পেস দেয়, যেটা হচ্ছে মোটামুটি 5 বিলিয়ন প্যারামিটারের যে কোনো মডেল, হাগিং ফেসের 5 বিলিয়ন প্যারামিটারের মডেলগুলো মোটামুটি পেইড গুগল কোল্যাব দিয়ে রান করা যায়। আর ফ্রি যে ইয়াটা, আহ, এখন আমার যে প্ল্যানটা আছে, ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানে হাগিং ফেসের যেগুলা হচ্ছে বিলো 1 বিলিয়ন প্যারামিটার, 1 বিলিয়নের নিচে আর কি, বিলিয়ন প্যারামিটারের ভিতর, সেই মিলিয়ন প্যারামিটার যে কোনো কিছু মোটামুটি গুগল কোল্যাবে রান করা যাবে। সো এই জিনিসটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ছোটখাটো কোনো একটা অ্যাপ্লিকেশন করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আচ্ছা, সো এখানে আসলে ক্যাগেল নোটবুক, হাগিং ফেস স্পেস, এই ধরনের বিভিন্ন ধরনের স্পেস আছে। সো হাগিং ফেস, আচ্ছা, সেশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে, মানে আমার সময় থেকে বেশি হয়ে গেছে। এই যে স্পেস, যেটা স্পেসে, যে এখানে তোমরা একটু দেখতে পারো, এখানে বিভিন্ন ধরনের কাজ অলরেডি বানানো আছে, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন। ফর এক্সাম্পল, এখান থেকেও তোমরা যদি কখনো কেউ চাও, ভিডিও জেনারেট করে দেখতে পারো আর কি। আর এখানে সুবিধা হচ্ছে যে এই কোডগুলা, এরা এই ভিডিও জেনারেশনের জন্য কি করেছে, সেই জিনিসটার কোড এখানে দেওয়া আছে। সো এই যে এখান থেকে ইমেজ দিয়ে তোমরা তো যেহেতু ভিডিও বানাইতে পারো, আর এখান থেকে এই যে কোডগুলা দেওয়া আছে app.py তে, এখানে এন্টার কোডটা দেওয়া আছে। সো চাইলে আমি দেখতে পারি যে এ কিভাবে এর কাজটা করেছে। সো সিমিলার ভাবে আমি আমার কাজটা করে, আমি চাইলে আমি নিজে একটা ডেভেলপমেন্ট করে ফেলতে পারি। ঠিক আছে, সো হাগিং ফেস স্পেস এটা খুব ভালো একটা প্রসেস, ভালো একটা এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরেও বিভিন্ন ধরনের আছে, যেমন গিটহাব কো স্পেস বা জুপিটার হাবটা, এরকম আরো অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে জেনারেটিভ এর বিভিন্ন ধরনের ডেমো, এগুলো অলরেডি আই থিঙ্ক অনেকে এক্সপ্লোর করেছো। যেমন জিমিনি, পারপ্লেক্সিটি, ফ্লো। ফ্লো দিয়ে খুব ভালো একটা ফ্লোটা হচ্ছে যে আমি কোনো একটা ভিডিও, কনসিস্টেন্ট ক্যারেক্টার বা কার্টুন অ্যানিমেশন এরকম, বা কনসিস্টেন্ট কোনো একটা ভিডিও জেনারেট করে, এগুলোর জন্য ফ্লোটা খুব ভালো। নোটবুক এলএম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, ফর এক্সাম্পল তুমি একটা জিনিসে প্রবলেম ফেস করতেছো, ফর এক্সাম্পল যে কোনো একটা সাবজেক্ট, মনে করো ডেটা কমিউনিকেশন, আমি শিওর না, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, হয়তো ডেটা কমিউনিকেশন সাবজেক্টটা তোমার কাছে খুব আহ, মানে কঠিন হচ্ছে আর কি। এখন তুমি কি করবা? হয়তো তুমি তোমার ফ্রেন্ডের কাছে গেছো, ফ্রেন্ড কোনো কারণে বিজি, তোমাকে টাইম দিতে পারতেছে না। এখন তুমি কি করবা? তুমি যেটা করতে পারো, নোটবুক এলএম, এটা এমন একটা সিস্টেম। নোটবুক এলএম এ আমি যদি যাই, নোটবুক এলএম, এইখানে তুমি ডেটা কমিউনিকেশনের কোন একটা যে কোনো একটা টপিকস, সেটার ইউটিউব ভিডিও হতে পারে, বা বইয়ের কোন একটা রেফারেন্স বা কোন একটা চ্যাপ্টার হতে পারে, সেই জিনিসটা দিয়ে আমি এই ইয়াটাতে, নোটবুকে আমি জাস্ট ইউআরএল দিতে পারি, ডকুমেন্টস দিতে পারি, দিয়ে আমি ওর কাছ থেকে একটা ভিডিও ওভারভিউ বানায় নিতে পারি। ভিডিও ওভারভিউ, এবং এটা বাংলাতেও বানানো যায়। সো ও তোমাকে এন্টার জিনিসটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেখাই দিবে যে এই টপিকসটা এই জিনিস, এই জিনিস বলছে। সো এটা আই থিঙ্ক তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প হতে পারে, যে কোন একটা টপিকস নিয়ে বুঝতে পারতেছি না আমি, আমি এইখানে যে ওকে রেফারেন্সটা দিয়ে দিলাম, এবং ওকে বললাম একটা আমাকে ভিডিও রেফারেন্স বানাই দাও, অথবা অডিও রেফারেন্স বানাই দাও, অথবা কোন একটা নোট প্রিপেয়ার করে দাও, ও এন্টার জিনিসটা করে দিবে। সো আই থিঙ্ক এই জিনিসটা অনেকেরই জানার কথা, আমি জাস্ট মানে র্যান্ডমলি বললাম আর কি। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো আছে, যেমন সুনো এআই, এটা হচ্ছে মিউজিক জেনারেশনের ক্ষেত্রে, এবং রিয়েলিস্টিক মিউজিক, যেটা হচ্ছে এখন যারা রিয়েল যে সিঙ্গার, সেই রিয়েল সিঙ্গারকে সুনো এআই অলরেডি রিপ্লেস করে ফেলছে আর কি। ইনস্ট্রুমেন্ট বলো বা মিউজিক, ভয়েস, ভোকাল, সবগুলাকে সুনো এআই এটা মোটামুটি রিপ্লেস করে ফেলছে। এরপরে বিভিন্ন ধরনের জুনিয়র ডেভেলপারকে মোটামুটি রেলুম, কারসর এআই, রেপলিট, এরা মোটামুটি রিপ্লেস করে ফেলছে। আই থিঙ্ক মানে জুনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার জুনিয়র লেভেলের, এই জিনিসটা আই থিঙ্ক, বা এটা আমার হয়তো জাজমেন্টটা অতটা ইয়া না, বাট এটা যারা আরো সিনিয়র বা যারা আরো টপ লেভেলের আছেন, তারাও বলেছেন যে মোটামুটি জুনিয়র লেভেলের এই কাজগুলা মোটামুটি আমরা খুব দ্রুতই এটাকে রিপ্লেস করে ফেলবো। সো তাই বলে এটা ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই। আমি জাস্ট বলতেছি যে টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপশনে রাখা আর কি। সো টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে আমি যেন আমার কাজটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখা।
এর বাইরেও আরো অনেকগুলো আছে, গুগল এআই স্টুডিও, কুইজ, সোরা। আসলে এখানে সবকিছু দেখানো পসিবল না, জাস্ট আমি নামগুলা বলে যাচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের ইয়াতে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট সোর্স কোড কোথা থেকে পাইতে পারি। আমি ফর এক্সাম্পল একটা প্রজেক্টের কনসেপ্ট চাচ্ছি, সেক্ষেত্রে আমি মোটামুটি আমার গিটহাব খুব ভালো ভালো একটা সোর্স। হাগিং ফেস স্পেস আমি অলরেডি দেখালাম, হাগিং ফেস স্পেস। তাছাড়া ক্যাগেল নোটবুকেও বিভিন্ন ধরনের অলরেডি সোর্স কোড বানানো আছে, ওইগুলা এক্সপ্লোর করে দেখতে পারো ওরা কি কাজ করেছে, কিভাবে কোডটা করেছে। এর বাইরেও আরো গুগল কোল্যাব, কোড প্রজেক্ট, এটাও একটা ভালো একটা ইয়া, ওখানে খুব সুন্দরভাবে ডকুমেন্ট আকারে সোর্স কোড সহ আর কি জিনিসটা দেওয়া থাকে। সো এন্টার সোর্স কোডটা এখান থেকে জেনারেট হয়। আর ওভারঅল তো গুগল সার্চ এটা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যারা জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার হতে চাই, তারা আসলে কিভাবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে গেলে পাথওয়েটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি অবভিয়াসলি ফান্ডামেন্টালে জোর দিতে হবে। প্রসেস অফ ওয়ার্ক কিভাবে কাজ করে, তারপরে কোন একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রজেক্ট সেটাকে আহ, আহ, তৈরি করতে গেলে আসলে অনেক কিছু চ্যালেঞ্জ আসবে, নলেজ গেইন হবে, নিজের এক্সপার্টিসটা বাড়বে। সো এরপরে হচ্ছে যেমন র্যাগ বা এজেন্টিক রিলেটেড কোন একটা কাজ করা, অথবা হতে পারে মানে তার অ্যাপ্লিকেশনটা যেটা বানালাম সেটাকে যেন অপটিমাইজেশন করতে পারি আমি, পারফরমেন্স অপটিমাইজেশন বা আদার্স টুলিং অপটিমাইজেশন, এই ধরনের কাজ করতে পারি। তারপরে মোটামুটি আমার ওই সেক্টরে একটু এক্সপ্লোর করতে হবে, নলেজের সাথে আপ টু ডেট থাকতে হবে, যে কি কি জিনিস নতুন নতুন আসতেছে এবং সেটার সাথে নিজেকে কিভাবে আমি অ্যাডাপ্ট করব, সেই জিনিসটা করে নিজেকে একটা স্পেশালাইজড করা। এবং দেন হচ্ছে নিজের একটা ভালো একটা পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও তৈরি করে আমি বেসিক্যালি ইন্টারভিউ ফেস করা, এবং ইন্টারভিউতে আসলে একটু দেখে নেওয়া তাদের জব ডেসক্রিপশন অনুযায়ী আমার গ্যাপটা কোথায় কোথায় আছে। প্লাস ইন্টারভিউ, মাল্টিপল টাইম ইন্টারভিউ ফেস করলে আসলে নিজেকে জাজ করা যায় যে আমার গ্যাপটা কোথায় আছে। সো ইন্টারভিউতে যদি আমি নাও পারি, আমি ইন্টারভিউতে ফেল করতে পারি, বাট এটা আমার একটা নলেজ এনহ্যান্সমেন্টে কাজে লাগবে। সো এইভাবে করে আসলে অন বাই অন নিজেকে ইয়া করা, ডেভেলপ করা। সো আমি বেসিক্যালি এখানে আসলে যেহেতু সব সম্পর্কে তো আসলে ডিটেলস ডিসকাশন করা পসিবল না, আমি বাট একটা অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমি ইয়া করে আমি হচ্ছে তোমাদেরকে আমার যে কোর্সটা আছে এটা পেইড কোর্স। এটা এখন পর্যন্ত হাইয়েস্ট রেটেড কোর্স হিসেবে আছে, জেনারেটিভ এআই বুট ক্যাম্প। এটা টোটাল অলমোস্ট 10 ঘন্টার একটা কোর্স। আমি এন্টার কোর্সটা তোমাদেরকে একটা অরবিট ওসিপি নামে একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করছি এই মুহূর্তে। এটা আই থিঙ্ক মার্চ এপ্রিল থেকে আমি এই অরবিট ওসিপিটা লঞ্চ করতে পারবো। সো আমি লঞ্চ করার পরে এই জেনারেটিভ এআই এর যে বুট ক্যাম্পের এন্টার কোর্সটা, সেই কোর্সটাকে আমি তোমাদের সাথে লাইভ একটা সেশন করে পুরো জিনিসটা আমি কমপ্লিট করিয়ে দিব। সো এবং কোর্সটা কমপ্লিটলি ফ্রি। জাস্ট তোমাদের হচ্ছে যে অরবিটোসিট প্ল্যাটফর্মে এসে জাস্ট এনরোল করতে হবে এবং কমপ্লিটলি ফ্রি। যারা এখানে মানে এখন সেশনে আছে সবার জন্য ফ্রি। এবং আমি আই থিঙ্ক মানে বুট ক্যাম্পটা হয়তো 7 ডেজ এর একটা বুট ক্যাম্প হবে। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলা, কোল্ড কফির প্ল্যাটফর্ম গুলা, ওইগুলাতে একটু কানেক্টেড থাকার। আমরা আই থিঙ্ক ওইখানে অ্যানাউন্সমেন্ট গুলো করবো যে আমাদের প্ল্যাটফর্মটা রেডি আছে, তোমরা চাইলে এনরোল করো। এবং এখান থেকে আমি মানে এখান থেকে আমি কোনো পেমেন্ট নিব না, এটা জাস্ট কমপ্লিটলি ফ্রি আর কি, স্পেশালি আমার রুয়েটেড স্টুডেন্টদের জন্য। সো এটার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমাদের সাথে একটু কানেক্টেড থাকার। সো আই থিঙ্ক আমি আমার পার্টটা মোটামুটি কমপ্লিট করতে পারছি। আমি সরি, একটু হয়তো অনেক বেশি সময় নিয়ে ফেলছি। সো আমি ইয়াতে মুর্তজা, আই থিঙ্ক ইউ আর ইন হিয়ার, and I would like to hand over to Murtaza for the next part. Thank you so much. Murtaza, you can carry on. হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা শুরু করি আম, আমাদের সেশনটা আজকে। আমাদের সেশনটা কিভাবে তোমরা আমেরিকাতে তোমরা আসতে পারো অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট বলো, সিটিজেন বলো, ইমিগ্রেন্ট বলো, কিভাবে আসতে পারো বা কোন কোন ইউনিভার্সিটিতে আসলে তোমরা মানে সার্ভাইভ করতে পারবা, সেই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আই বিলিভ আমি প্রথমে যখন ইন্ট্রোডাকশন দিছিলাম অনেকেই ছিলেন না। আমি আবার আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি।
আমার নাম এমডি গোলাম কাদের মুর্তুজা। আমি সিএসসি 07 রুয়েট সেশনে ছিলাম। আমাদের ব্যাচের নাম ছিল ডাইনামিক 07। অ্যান্ড এখন আমি নিউ ইয়র্কে থাকি। অবভিয়াসলি ব্যাচেলার রুয়েট থেকে, আর গ্রাজুয়েশন এখানে আমি ম্যারিস্ট ইউনিভার্সিটি নিউ ইয়র্কেরই একটা ইউনিভার্সিটিতে তোমার গ্রাজুয়েশন করতেছি। আহ, আমি তো পেশাগতভাবে যদি আমি বলি, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারই ছিলাম, এখনো আছি। মানে কয়েকটা প্রাইভেট ফার্মে চাকরি করছি, ওইখান থেকে এসে তারপরে এখন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে আছি অ্যাজ এ ডেটাবেজ অ্যাডমিন অ্যান্ড ডেটাবেজ আর্কিটেক্টও বলতে পারো। আগে আমি চাকরি করছি তোমার অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ব্যাংক অফ আমেরিকাতে ইন নিউ জার্সি, সিমসন থ্যাচার অ্যান্ড বার্টলেট এলএলপি, দ্যাট ইজ এ ল ফার্ম ইন নিউ ইয়র্ক সিটি। সো এইগুলোতে আগে চাকরি করে আসছি অলমোস্ট ক্লোজ টু 7 to 10 years। আর বর্তমানে আমি এখন পুলিশ ডিপার্টমেন্টের আইটি ডিপার্টমেন্টে আছি, এবং সাথে সাথে এদেশে বাংলাদেশের মতো বিষয়টা হয় না আর কি। ডিপার্টমেন্টে থাকলে তোমাকে আইটিও কাজ করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশের যে বাকি রেসপন্সিবিলিটি গুলো অন ফিল্ডে সেটাকেও ডিল করতে হয়, সেটাই করি আর কি, বোথ অফ দেম এট দ্য সেম টাইম। এটাই আর কি শর্ট অফ মাই সেলফ। ফার্স্ট অফ অল তোমাদের আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা ছোট করে করি, যে তোমরা কি আমেরিকাতে আসতে চাও, নাকি জাস্ট একটা সেশন করতে চাও? আমি যেটা জানি যে তোমরা যদি এখানে আসতে চাও, এটা খুবই খুবই গুড অপরচুনিটি তোমাদের এখানে আসার এবং এখানে পড়াশোনা করার। বাট বর্তমানে সিচুয়েশনটা একটু অন্যরকম, আই বিলিভ তোমরা সবাই জানো, রাইট? হ্যালো? জি হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ভাই, কথা Organization হচ্ছে তোমরা product. যদি কমিউনিকেশন না করো, আমি কথা বলতে পারবো না, জি ভাই। রাইট? আমি একটু একটু ঘুম থেকে জেগে উঠতে হবে আর কি। দিস ইজ কল ওয়েক আপ কল, রাইট? এমনি চুপচাপ থাকলা শুনলা, এটা হইলো না আর কি। আমার সাথে একটু ডিল করো প্লিজ। আই এম সরি, তোমরা কিভাবে নিচ্ছ জানি না, আমি খুবই বললাম ইজি গোয়িং গাই, জাস্ট টেক ইট ইজি। ফার্স্ট অফ অল আমি টপ 10 ইউনিভার্সিটি দিয়ে শুরু করি। তোমরা সবাই শুনছো এমআইটির নাম, স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর নিউ ইয়র্কে তো অবশ্যই তোমাকে বলতে হবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সরি, কলম্বিয়া। ইউনিভার্সিটি অফ কলম্বিয়া এখানে মানে টপ 10 ইউনিভার্সিটির মধ্যে, মানে খুবই ভালো নিউ ইয়র্কের মধ্যে আর কি। আর একটা আছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সেটাও টপ ইউনিভার্সিটির তালিকায়, যেগুলো খুবই অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসে আর কি। তোমরা ইন ফিউচার ইনশাল্লাহ আসবা, হোপফুলি। দেন হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা আছে। ইউনিভার্সিটি অফ শিকাগো আছে, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া আছে। এই কয়েকটা ইউনিভার্সিটির নাম তোমাদের বললাম, যেগুলো আমাদের মানে আমাদের রুয়েটের ছেলেরা কিছু আছে, আমি ছিলাম না, সরি ফর দ্যাট, সরি ফর মাইসেলফ, আমি থাকতে পারিনি অন্য কোনো কারণে। বাট আমাদের অনেক ফ্রেন্ডরা আছে। এবং তোমরা হয়তো শুনছো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ওইখানে অনেকে অনেকে পড়াশোনা করছে। 07 সিরিজেরই অনেকে ছিল আর কি ওইখানে। স্টিল অনেকেই পড়াশোনা করতেছে, গুগলে আছে, ফেসবুকে আছে, সবাই মোটামুটি। তোমরা আসবে ইনশাল্লাহ একদিন, নাকি? জি ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, লজ্জা পাওয়ার কিছু নাই। বি বোল্ড, আমেরিকা মানে বোল্ড হতে হবে। সেকেন্ড অফ অল, তোমাকে যেটা এইখানে পার্সপেক্টিভ যেগুলো খুব বেশি, মানে স্টুডেন্ট এখানে আসে, ডেটার উপরে কাজ করে, এআই এর উপরে কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেকশন আছে, তোমরা অনেকেই অনেক কিছু জানবা। সাইবার সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হেলথ কেয়ার, যেটা আমাদেরও কয়েকটা মানে বন্ধু বলো, বান্ধবী বলো, ইয়ারমেট, ক্লাসমেট, যাই বলো, এখানে এসে হেলথ কেয়ারের উপরে হসপিটালে চাকরি করে। মানে এখানে পিএইচডি করছে, করে এসে হসপিটাল কেয়ারে ঢুকছে আর কি, তোমার ঠিক কাজ করে হেলথ কেয়ারের মধ্যে। এইটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর এখানে। তা এমনি তো সেশনে তোমরা দেখতে পারবা যে এখানে সবচেয়ে ডিগনিফাইড বলতে পারো, ভালো সবচেয়ে এখানে ডক্টর, ইঞ্জিনিয়ারের অবস্থান কিন্তু অনেক ভালো এখানে। এখানে যদি আশ্রয় এসে মানে মানে ডিগ্রি লাভ করে যদি চাকরি শুরু করা যায়, তোমাদের ধরে নাও স্টার্টিং স্যালারি আমি বলতে পারবো তোমাদের, যদি স্যালারি বলি, মিনিমাম 150K US ডলার।
বাংলাদেশে যদি বলো সেটা 1.5 কোটি টাকা মিনিমাম স্টার্টিং। তার মানে এই না যে তুমি আজকে রাতেই স্বপ্ন দেখা শুরু করলা আমি তো 1.5 তো এখনই মেক করতেছি, তাহলে আর বেশি দূর বেশি দূর নাই সেটা, এরকম কিন্তু কোনো কিছু নয়। ইট ডিপেন্ডস অন ইউর এক্সপেরিয়েন্স। তুমি ওই ডিগ্রি লাভ করছো, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হিয়ার। এর সবচেয়ে বড় জিনিস এখানে এক্সপিরিয়েন্স তোমার কত এবং তোমার কাজের দক্ষতাটা কত, এবং ওই স্পেশাল এক্সপার্টাইজটা, ওই স্পেশাল সাবজেক্টে তোমার দক্ষতাটা কতটুকু, এতটুকু। তুমি যদি ধরে নাও আইফোন ডেভেলপার হিসেবে আসলা, ধরে নাও এআই তে আসলা, সাইবার সিকিউরিটিতে আসলা, ওরা যে জিনিসটা চাচ্ছে এক্স্যাক্টলি ওই জিনিসটা তুমি পারো কিনা, এটা তোমার এইটাকেই তোমাকে বারবার করতে হবে, এবং উইদিন 6-7 মান্থস তোমাকে নিউ টেকনোলজির সাথে তোমাকে ইয়া করতে হবে, শিখতে হবে। তুমি মনে করবে না যে আমি সাইবার সিকিউরিটি পারি, দ্যাটস ইট ফর মাই লাইফ। না, এখানে কিন্তু এটা না, এটা শুধু মানে চেঞ্জ হতে থাকে এভরি 6 মান্থস 8 মান্থ, ডিপেন্ডস কত তাড়াতাড়ি চেঞ্জ হয়। তোমরা সার্ভিস প্যাকের নাম শুনছো? কেউ শুনছো? না ভাই। সার্ভিস প্যাকের নাম শোনো নাই? প্যাচ, প্যাচের নাম শুনছো? শোনো নাই? আচ্ছা। আপডেটের নাম শুনছো? এতটুকু তো শোনা যায়। আপডেট, জি কোন সফটওয়্যার যখন আপডেট হয়, তোমাদের আইফোন বলো স্যামসাং বলো, আপডেট হয় না? জি ভাই, ওই ওই রিলেটেড তো ভাই, ওই যে উইন্ডোজ 7 এর সার্ভিস প্যাক 1, সার্ভিস প্যাক 2 ওগুলা তো শুনছি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি। এইটাই আচ্ছা আচ্ছা। এটাই বলার চেষ্টা করতেছি যে তোমার সার্ভিস প্যাক বলতে ওইটাই বোঝাচ্ছি যে প্রতি 1 ইয়ার এক একটা সার্ভিস প্যাক এখানে রিলিজ হয়। রিলিজ হলে ওইগুলো তোমাকে আপডেট করতে হয় আর কি, প্রত্যেকটা সিচুয়েশন। ইট মে বি স্টোর প্রসিজার বলো, ভিউ বলো, মানে তোমার কোডিং এর মধ্যে যাই বলো, প্রত্যেকটা ভিতরে কিন্তু জিনিসগুলো তোমাকে আপডেট করতে হয়। যখন আপডেট করবো একবারই সব আপডেট হয়ে যায়, ওরকম নিজেকেও এভরি 6-7 মান্থসে আমাদের এখানে আপডেট করতে হয়, সেটাই বলার চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে? দেন তোমরা এখানে এসে উম ধরো প্রথম তোমরা এখানে কি কি করতে পারো, রাইট? এখানে যে আসার চিন্তা করবা, প্রথম কি করতে পারো? তোমরা ব্যাচেলারও করতে পারো, তোমরা মাস্টার্সও করতে পারো, দেন পিএইচডিও করতে পারো। এটা তোমার উপরে নির্ভর করবে। তুমি যদি রুয়েট থেকে কমপ্লিট করো, রুয়েট, আমি আই বিলিভ রুয়েট বাদে অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সাথে কি জয়েনে আছে এখন? রুয়েট ছাড়া কোনো ইউনিভার্সিটির? রুয়েট বেস করা তো, অন্য কেউ কি আচ্ছা আছে শিওর না। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ওকে ফাইন। সো এবং সবচেয়ে জুনিয়র কি আছে আমাদের এখানে? 2026 নাকি 2025? সবচেয়ে জুনিয়র আমাদের এখানে কে আছে এই 2024। সেশনে? 2024। আচ্ছা, তোমার নাম কি ভাই? রাহি। তোমরা যখন এইখানে আসবা, ইনশাল্লাহ যখন আসবা তখন তোমরা কি চাচ্ছ আসার জন্য? তুমি ব্যাচেলার এখন রুয়েট থেকে শেষ করে সাথে সাথে কিন্তু এমএস এর জন্য এখানে চলে আসতে পারো। সেকেন্ড অফ অল, মাস্টার্স এর পরে দিন পিএইচডি, অথবা বাংলাদেশে মাস্টার্স করে দেন তোমরা পিএইচডি তে এখানে আসতে পারো। ইট ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে? এটা হতেই পারে। আর তোমরা হয়তো এখানে আসার জন্য তোমরা জিআরই তো নাম শুনছো হয়তো, বা অনেকে প্রিপারেশন নিচ্ছ নাকি? আছে না, অনেকেই তো আছো জিআরই করে আসতে হবে নাকি, এরকম জি কারো ভাই। নাই? ভাই নাম শুনছি। হ্যাঁ হ্যাঁ, জিআরই নাম শুনছো, সমস্যা নাই। ওটা একটু একটু করে আসতে হয় ওটা। তারপরে আইএলস এগুলো দিয়ে একসাথে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে দিন এখানে আসতে হয় আর কি। তারপরে তোমার ওই যেটা বলে আর কি, তোমার রিসার্চ পেপার, তোমরা যারা একেবারে শেষ অবস্থানে আছো, রিসার্চ পেপার পাবলিশ করতে হয়। ওগুলো ওগুলো ক্যাটাগরির মধ্যে পড়ে। ওই তোমার রিকোয়ারমেন্ট যেটা এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্টের মধ্যে এগুলো থাকে আর কি। তা তোমরা ভিসা ক্যাটাগরি তোমাদের এখানে 2 প্রকার আছে। তোমাদের এখানে যদি কোনো আত্মীয় থেকে থাকে অবশ্যই থাকতে পারে, ওটা অস্বাভাবিক কিছুই না। ইমিগ্রেশন ভিসা আসতে পারে, তারা অ্যাপ্লাই করলে তোমরা চলে আসলে, তোমার কিছুই লাগলো না। মানে তোমার জিআরই লাগলো না, কিছুই লাগলো না। কিন্তু যদি তোমরা স্টুডেন্ট ভিসা আসতে চাও তাহলে কিন্তু তোমাদের মোস্ট অফ 99% পিপল স্টুডেন্ট ভিসা এখানে আসে আর কি। সো যদি আসতে চাও তাহলে তোমাদের ভিসা ক্যাটাগরি চেঞ্জ হবে। আর সেটাকে বলবে F1 অথবা M1। আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আগে আলোচনা করি। আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এখানে ইমিগ্রেশন ভিসাতে আসছি, বিকজ আমি
বা ঢাকা চাকরির সময় আমার পরিবার থেকেই আর কি আহ, ব্যবস্থা করা ছিল। সেইটা ধরো ইমিগ্রেশন ভিসা ইজ এ লং টাইম প্রসেস, লাইক 20 ইয়ার্স লাগছে আমার এই প্রসেস কমপ্লিট করতে। বাট স্টুডেন্ট ভিসা হলে মাত্র উইদিন 1 ইয়ার, 1 ইয়ার 6 মান্থস এর মধ্যে কাজ হয়ে যায়। তা আমারটা ছিল ছোটকালে করে রাখছিল, ওইটাই ঘুরে আমাকে শেষে এসে আমাকে ক্লিক করছে। বাট তোমরা যদি ওইভাবে আসতে চাও, খুবই খুবই ভালো, ওয়েলকাম। আর যদি স্টুডেন্ট ভিসা আসতে চাও, তাহলে তোমাদের ক্যাটাগরি হবে চেঞ্জ। তোমাদেরকে বলা হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আই বিলিভ তোমরা জানো, অনেকেই জানবা। এবং তোমার ভিসা ক্যাটাগরির নাম হবে F1 ভিসা। ঠিক আছে? ভিসায় তোমাদের এইখানে তোমাদের ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, আর ল্যাঙ্গুয়েজের কিছু বিষয় এখানে আছে, যে এখানে আসার শর্টকাট হয়ে তোমার ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, স্কুল বলো, এখানে তো আবার কলেজ আর স্কুলই বেশিরভাগই বলে আর কি। আর ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে কিছু, যেটা তোমাদের বলে রাখি, এটা অনেকে হয়তো অনেক সময় জানবে না, যে সবাইকে কিন্তু এতটা যোগ্য প্রমাণ করে এখানে আসতে হয় না। তারা কি করে, তারা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন কিছু আছে, এদের সাথে যোগাযোগ করে ওরা কিছু রিকোয়ারমেন্ট পাঠায় দেয়। এই কয়েকটা রিকোয়ারমেন্ট ফিল করলে ওরা এখানে নিয়ে আসে। দেন তুমি ধরে নাও এখানে এসে ঢুকে গেলা, বা ধরে নাও নিউ ইয়র্কে এসে ঢুকলা। ঢুকার পরে ওই কলেজের মানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন লোকরাই তোমাকে ঢুকালো। ঢুকানোর পর দেন তুমি এখানে তুমি ব্যাচেলার মাস্টার্স অ্যাপ্লাই করে চলে গেলা, তাহলে তোমার পাথটা সহজ হয়ে গেল। এই আর কি, এটা তোমার বলে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন। আর একটা তো ইউনিভার্সিটি, অবশ্যই রুয়েট থেকে সরাসরি ইউনিভার্সিটিতে সবাই যাচ্ছে, এটা তো কমন। আর কলেজও আসতে পারো, যেটা একটু ক্যাটাগরি, একটু গ্রেড বি বলতে পারো। ইউনিভার্সিটি গ্রেড এ, আর কলেজ বললে গ্রেড বি। মানে আই বিলিভ তোমরা অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটির নাম শুনছো না? হ্যালো? জি ভাই। জি ভাই, হ্যাঁ, শুনছি। ন্যাশনাল, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করা আর রুয়েটে অনার্স করা, দুইটা আলাদা একটা পার্থক্য আছে না, নাকি না? হ্যাঁ ভাই। জি আছে। এক্স্যাক্টলি। তা তোমরা যেটা রুয়েটে করতেছো ওটা কিন্তু অনার্সই, ওটা বিএসসি মানে অনার্সই। তা অনার্স করতেছো রুয়েটে, অনার্স করতেছো রাজশাহী কলেজে, এই ডিফারেন্ট স্টোরি, রাইট? তো ওরকমই এইখানে ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, কলেজে মাস্টার্স করা যায়। এখানে কলেজও আছে গ্রেড বি, এটাই বলতে চাচ্ছি। গ্রেড বি তে মাস্টার্স করা যায়, যেখানে তোমাদের কিন্তু পথটা সহজ হয়, মানে এতটা ধরো রিসার্চ পেপার পাবলিশ করা লাগে না, মানে অনেক অনেক কিছু আছে যেগুলো মানে রিকোয়ারমেন্টের মধ্যে থাকে না, তো সেটা তোমাদের জন্য অনেক সহজ হয় আর কি। এনিওয়ে, এটা গেল তোমার F1 ভিসা, এটাই আসতে পারো। আর একটা ভিসা আছে M1 ভিসা, যেটাকে বলে টেকনিক্যাল কোর্সেস, লেটস সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আই বিলিভ এখানে মেকানিক্যালের কোনো ছাত্র আছো, ছাত্র ছাত্রী এই সেশনে? জি ভাই। আচ্ছা, যদি থেকে থাকো তাহলে তোমার তোমার না মানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হয়তো তোমরা খুব ভালো বুঝতে পারবা। এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর তোমার যদি কোনো কোর্স করা থাকে, স্পেশাল কোর্স, রুয়েটের কোনো কানেকশন কিছু নয়, স্পেশাল কোর্স যদি করা থাকে, তাহলে ওই কোর্সের উপর ভিত্তি করে তুমি কতটা দক্ষ, তার উপর ভিত্তি করে তোমাকে এখানে উম আসার সুযোগ দেওয়া হবে, ভিসা দেওয়া হবে, তাকে বলে M1 ভিসা। এবং তুমি সরাসরি এখানে ওই কোর্সের আন্ডারে এখানে এসে আর একটা উচ্চ লেভেলের একটা কোর্স করে তুমি ভালো ফোর্ড বলো, বিএমডাব্লিউ বলো, মার্সিডিজ বেঞ্চ বলো, ওটা দ্য কেস মেবি, তুমি একটা কোম্পানিতে তুমি ঢুকে যেতে পারবা। তোমাকে তোমাকে কোনো কিছু করতে হবে না, তোমার এই ট্রেনিং কোর্সের জায়গার ইনস্টিটিউশনই তোমাকে ঢুকে দিবে। এটা কিন্তু আরো অনেক ভালো। একটা আছে বললাম ফার্স্ট F1, সেকেন্ডটা বললাম M1 ফর টেকনিক্যাল, F1 ফর ইউ গাইস, যেটা তোমরা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসতে হবে তোমাকে একটা একটা করে আর কি। আর ইমিগ্রেশন ভিসা যেটা আরেকটা ছিল, যেটা আমি আসছি, তোমাকে আগেও বলছি, আমার চাচা ছিলেন এখানে, তিনি আমাদের নামে অ্যাপ্লাই করছিলেন দ্য ইয়ার অফ 1990, 1990, ইয়াস। আর আমি এখানে আসতে পারছি 2012-এ। চিন্তা করতে পারছো কতটা পথ আমাকে আমাদের ভিসার মানে প্রসেসিং এ হয়েছে, শুধু প্রসেসিং এ হয়েছে। এবং আমাকে হতে হবে 21 বছরের নিচে,
তোমাদের এখানে কারো বয়স 21 বছরের উপরে আছে? আছে হয়তো, বাট যাদের বয়স 21 বছরের নিচে হবে তারাই শুধুমাত্র ওই ক্যাটাগরির আন্ডারে পড়বে, এবং সেটাই আমাদের পড়ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আসলাম, এসে তারপরে তো আবারও পড়াশোনা করলাম এখানে। এখানে ইমিগ্রেন্ট ভিসা আসলে কিন্তু একটা সমস্যা হয় কি, যে তোমরা কিন্তু চাকরি বাকরি কিন্তু একবারে কিন্তু পাওয়া টাফ। এখানে এসে তোমাদের আবারও পড়তে হয়, বিকজ তোমাদের যে ব্যাচেলারের যে পড়াশোনা আমাদের বিয়েটা করানো হয়, আমেরিকান স্ট্যান্ডার্ড ওর থেকে কিন্তু আরো বেশি। এটা তো কম, এটা একটা কমন একটা ব্যাপার। যখন আমরা ব্যাচেলারটা করে এখানে আসলাম, আসার পরে আমাদের বললো যে না, ইউ আর নট কোয়ালিফাইড ফর ব্যাচেলার্স, ইউ হ্যাভ টু you have to finish another 6 months different courses in order to get qualified for our bachelor degree. And I did the same. And then I'm going to proceed for the next step, that's called job opportunity. আমি আসতেছি এরপরে, তোমরা জিনিসগুলো জানতে পারবে, এগুলো হালকা একটা আইডিয়া মাথায় থাকলে বুঝতে পারবা যে আমি কি বলতে চাচ্ছি। বাট একটা কথা জিজ্ঞাসা করি জাস্ট ইন বিটুইন, আমি পরে হয়তো আমার সময় হবে না, আমার একটা মিটিং আছে, আমার চলে যেতে হবে। আমি যে কথাগুলি বলতেছি, আমার কথা কি বুঝতে পারতেছো ওই পাশ থেকে ভাইয়ারা? পুরা মানে জাস্ট একটা আইডিয়া নিতাম আর কি। জি ভাই। জি ভাই, বুঝতে পারতেছি। সম্পূর্ণ সুন্দর শুনতে পাচ্ছি তো, তাই তো? হ্যাঁ, জি আচ্ছা জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি জাস্ট একটু শুনতে যাচ্ছি আর কি, এটা তো সব রেকর্ডিং থাকবে, তারপরেও জিনিসটা জানলা, জিনিসটা শুনতে যাচ্ছি যেন আমি আমার জিনিসটা ভাই, ঠিক একটা থাকে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, গো আহেড। ভাই, আপনি যখন মানে রুয়েট থেকে গেলেন এই নিউ ইয়র্ক ইমিগ্রেশন বিষয়, ভাই তখন কি আপনার বয়স কি 21 বছরের নিচে ছিল না, নাকি উপরে? না না, 21 বছরে তো হয় না ভাই, 21 বছরে হয়? আমার তখন বয়স ছিল, টু বি অনেস্ট উইথ ইউ, ছেলেদের বয়স শুনতে হয়, ছেলে তো আমার তো এখানে মেয়েটে আছে, এখানে সমস্যা না। ছেলেদের বয়স শুনতে গেলে তো আমারই একটু মানজ থাকে না। এনিওয়ে, আমি বলি তখন আমার বয়স ছিল না ভাই, 23 বছর। আমার বয়স ছিল 23 বছর, বাট 21 বছরের নিচে না থাকলে এই ভিসার ক্যাটাগরিতে পড়ে না, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল। বাট তখন মিস্টার বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, এবং নেক্সট নেক্সট টাইম সে আবার ইলেকশনে দাঁড়াইছিলেন, যে আবার নির্বাচিত হওয়ার জন্য। তখন কি করলো, ফর অনলি ফর 2-3 মান্থস তারা একটা উইন্ডো ওপেন করে দিল, এজ ডাজেন্ট ম্যাটার, তোমরা যারা অ্যাপ্লিকেশন করছে তাদের সব পিক আপ করে ভিতরে নিয়ে আসো, যেন আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে। এবং আমরা আসছি, এসব করে ওকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করার চেষ্টা করছি আর কি, বুঝতে পারছো? এবং সে জয়ী হয়েছে। নেক্সট 5 ইয়ার্স আবার সে টার্ম পরিচালনা করছে আর কি। আমরা ওখানে লাকি ছিলাম। এখন আমি তোমাকে বলবো না যে আমি লাকি ছিলাম বলে তুমিও যে লাকি হয়ে যাবে, এরকম কোনো কথা নয়। সেই সময় কিন্তু পলিটিক্যাল একটা রিজন। এখন কিন্তু বর্তমান যে সিচুয়েশন দেখতেছো, এই সিচুয়েশনে তুমি কি লাকি বলবা নিজেকে? কখনোই না ভাই। এক্স্যাক্টলি, এ খুবই নাইস এন্ড সিম্পল কথা, কখনোই না। এবং আমাদের এটা দেখতে পারে না ভাইয়া। আচ্ছা, এমবিসি ইন্টারভিউ, রাইট? ফার্স্টে তো তোমরা চিন্তা করলা ঘরের মধ্যে বসে, বা অ্যাপ্লিকেশন কোথায় করবা, সব জায়গায় ইয়া টিয়া করলা। পরে স্টেপ আসতেছে কিন্তু এমবিসি ইন্টারভিউ। ধরো অ্যাপ্লাই করলা, তোমাকে ইউএস থেকে একটা ইয়া দিল, অফার দিল যে হ্যাঁ, তুমি আমার জন্য পারফেক্ট, তুমি আমার এখানে আসো। অফার টফার পেলা, সব খুশি, তোমার মিষ্টি খাওয়া অলমোস্ট ডান। এইবার তুমি এম্বাসিতে আসলা। এমবিসিতে এসে তোমাকে এখন তো এমবিসির ইয়াগুলো পূরণ করতে হবে, রিকোয়ারমেন্ট গুলা। পাসপোর্ট, অবভিয়াসলি পাসপোর্ট তোমার থাকতে হবে। এবং ফর স্টুডেন্টস, অনলি ফর স্টুডেন্টস, নট ফর আস, লাইক নট ইমিগ্রেশন ভিসা, অনলি ফর স্টুডেন্ট ভিসা, তোমাকে পাসপোর্ট থাকতে হবে। DS-160 ফর্ম আছে একটা, ওটা ফিল আপ করতে হবে। একটা অবভিয়াসলি তোমার এখানে ফি থাকবে, সেটা জমা দিবা। I-20 একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করবা। ব্যাংক স্টেটমেন্ট তোমাকে দিতে হবে, তোমার মামা, খালু, চাচা, বাবা, হুএভার ইট ইজ, যার ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি যে দেখাতে পারবে, তাকে দেখাতে হবে যে তুমি আমেরিকায়। সে কিছু মনে করো না ভাই, টু বি অনেস্ট উইথ ইউ, যেটা হয় এখানে, আমরা পুলিশ ডিপার্টমেন্টে আছি, আমরা তো এগুলো নিয়ে সবসময় ডিল করি, যে তুমি এখানে ভেগে চলে না যাও, এরকম মানে তোমাকে যেন ধরা যায়। বুঝতে পারছো? এই জন্য আর কি তোমার এই স্টেটমেন্ট গুলো রাখে আর কি, যেন তুমি যদি চলে যাও সমস্যা নেই, তোমার চাচাকে গিয়ে, তোমার বাবাকে গিয়ে ধরবে, তোমার ছেলে কোথায় বের করে নিয়ে আসো, তখন তোমার বাবা বা চাচা ফল্টারে পড়ে যাবে। এই জন্য এই ব্যাকআপটা নেওয়া হয়, ব্যাংক স্টেটমেন্টটা, যার ব্যাংকে অ্যামাউন্ট অফ টাকা থাকবে। মানে সেকেন্ড অফ অল, ইন্টারভিউ যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে, ইন্টারভিউতে তোমাকে ভাইয়া পরিষ্কার ভাবে কথা বলতে হবে।
এবং ছোট্ট একটা কথা বলি, জিনিসটা শুনতে খারাপ লাগলেও সুন্দর করে বলি, চোখে চোখ রেখে। তাতে মনে করো না যে প্রেম করতেছি বা সামথিং করতেছি, এরকম না। চোখে চোখে রেখে কথা না বললে তোমাকে ওরা ইন্টারভিউতে পাস করাবে না। আমেরিকান এমবিসিতে যখন যাবা, তখন মাটির দিক অনেক ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে, মাটির দিক তাকায় তাকায় কথা বলে, কি ভালো কি ভদ্র, ইট নট গান ওয়ার্ক ফর ইউএস এমবিসি, ট্রাস্ট মি। কিন্তু অনেস্ট হইতে হবে, আমি কিন্তু অনেক ডিল করছি, প্রায় 14 ইয়ার্স এগুলো ডিল করতেছি, স্টিল সার্ভাইভিং উইথ ইট। সব চোখে চোখ রেখে ইয়েস, সরাসরি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম ধরো আরাফ। এবার তুমি মাটির দিক তাকায় বলে আমার নাম আরাফ, ইট নট গান ওয়ার্ক। ওই যে লোকটা উইন্ডোতে থাকবে, উইন্ডোর লোকের চোখের দিকে তাকে বলবো আমার নাম আরাপ, দিয়ে তোমাকে বিশ্বাস করবে যে তুমি তুমি আরাপ, আচ্ছা তুমি কোনো প্রক্সি না। আচ্ছা, এরকম এই জিনিসগুলো কিন্তু খুব মেনটেন করতে হবে, পরিষ্কার ক্লিন কথা বলতে হবে, কোনো আমতা আমতা, কে বলে ইংলিশে তোমরা বলবা এই যে তুতলামি বা মাম্বলিং, যেটা আর কি, মামলিং করা যাবে না, মা 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 মা, মানে কথার মধ্যে মা 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 আমা আ উ, এই সমস্ত কিন্তু অ্যাকসেপ্টেড নয়। আমার কথা শুনতে খারাপ লাগলে লেট মি নো, বাট ইট ইজ দ্য রিয়েলিটি। ঠিক আছে, এই জন্য আমি তোমার কাছে সামনে আসছি আজকে যে বলতে, যে ভাইয়া তোমরা কিভাবে বা পুরা তোমরা কিভাবে ফেস করবা জিনিসটা ক্লিয়ারলি। তারপরে তোমার কি জিজ্ঞাসা করবে, তোমার পড়াশোনার ক্যারিয়ার কি, ওখানে ক্যারিয়ার করো, আর পড়াশোনা করে তুমি কি ক্যারিয়ার করতে চাও। তোমাকে কিন্তু স্টুডেন্ট ভিসা একটা মেয়াদ দিয়ে দেওয়া হবে, যে 2 বছর বা 3 বছরের মধ্যে তোমার স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ। তারপরে তুমি কি করতে চাও, দেশে ফিরে আসতে চাও আছে না, বা তুমি ওখানে চাকরি করতে চাও আছে, অনেক প্রকার, অনেকের অনেক পরিকল্পনা আছে, ওটা তুমি ওখানে গিয়ে বললা ক্লিয়ারলি। বাট এটাও ছোট করে বলে রাখি যে যারা এখানে আসে স্টুডেন্ট হিসেবে, অনেকে কিন্তু ভাই স্টুডেন্ট থাকে না। অনেকে এটা অংশ করে নিয়ে অংশ করে মানে বলতে পারো ওরা ইলিগেল হিসেবে চলে আসে স্ট্যাটাস, স্টুডেন্ট তো না, লিগেলও থাকে না, ইলিগেল হয়ে যায়। তখনই ওদের এই যে মিস্টার ট্রাম্প যা করতেছে, সুন্দর করে আতিথেয়তা করে, সুন্দর করে পায়ে, তোমরা জানো না হয়তো, পায়ের মধ্যে চিপ ঢুকাই দিয়ে উপর দিয়ে চামড়া দিয়ে সেলাই করে দেয়, দেখা যায় না কি হয়। যখন ওরা ওই স্ক্যানারের ভিতর দিয়ে যায়, তখন সাউন্ড হয় যে ইললিগেল। এগুলো তোমরা জানো না, জানার প্রয়োজন নাই। ওদিকে যাওয়াও না, চিন্তাও করবো না, যেটা যেটা ঠিক সেটা করার চেষ্টা করো সবসময়, যে আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট থাকবো এবং স্টুডেন্ট হিসেবে কেরিয়ার করে চলে যাবো, আমি এখানে চাকরি করবো, যাই করো ক্লিন, ভুল ভাল কিছু করা যাবে না আর কি আর কি। আচ্ছা, এবং তোমাকে এবং তোমাকে দেখাতে হবে অবভিয়াসলি যে তোমার উম, কি বলে, এখানে তুমি কার কাছে, এখানে সে কোন ইউনিভার্সিটিতে পড়বা, লেটস সে আমি ধরে নাও হার্ভার্ড ইউনিভার্সিটি তুমি পড়বা, হার্ভার্ড ইউনিভার্সিটিতে কোন টিচারের আন্ডারে যাচ্ছ, কোন টিচারকে এটা অফারটা করছে, কার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তুমি যেতে পারো, কার হিসেবে যাচ্ছ, কার আন্ডারে যাচ্ছ, সবকিছু ক্লিন ইনফরমেশন তোমার এখানে ওই ইন্টারভিউতে দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছো ভাইরা নাকি? না বুঝলে আমাকে বলো, আমি জি বলে ভাই। দিচ্ছি। Good. এবার আসো ইমিগ্রেশন ভিসা। তোমাদের ইমিগ্রেশন ভিসা এখানে কেউ আছে, ইমিগ্রেশনে অন দা ওয়ে, অনলাইনে আছো, চলে আসবা। এই সেশনে ইমিগ্রেশন ভিসার কেউ আসো ভাই, একটু কথা বলতে হবে না, হলে আমি প্রসিড করবো। ভাইয়া আমার চাচা অ্যাপ্লাই করেছেন 2014-এ, বাট এখন তো ডেট চলতেছে 2008। 14, হ্যাঁ 12 বছর চলে গেছে। হ্যাঁ, তুমি কোন ইয়ারে আছো? থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, তোমার শেষ হবে আরো 1 বছর 1.5 বছর লাগবে টোটাল, ধরে নি। 2 বছর। 12, 13, 2 বছর তো সমস্যা নেই। হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ যদি হ্যাঁ, বলে রাখে হবে। একটা কন্ডিশন দেওয়া আছে না, ওই আন্ডার জি জি, এটা কন্ডিশন এখন বর্তমানে তোমার, এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন পলিটিক্যাল পিপল। এটা আমি, তুমিও বলতে পারবো না ওই সময় কি চলতেছে, যখন তোমার ইয়াটা হয়ে যাবে, মানে তোমাকে রিকোয়েস্ট করবে তোমার পেপার জমা দেওয়ার জন্য, তখন পলিটিক্যাল অবস্থা কি থাকবে, নোবডি নোস, নোবডি রিয়েলি নোস। আর বর্তমানে সিচুয়েশন তো আর নাই বলি। তারপরে আসো,
ইমিগ্রেশন ভিসা অবশ্যই এটা তো ইয়ে আছে, পিটিশন লাগবে, মানে নিজের ইনফরমেশন লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর মেডিকেল তুমি কি কি সিচুয়েশনে আছো এটা তো তুমিই জানবা। শেষ। এটা গেল তোমার মানে পরীক্ষার সিচুয়েশন গুলো ইসের সাথে, এমবাসির সাথে। এরপরে তুমি ধরে নাও ইমিগ্রেন্ট ভিসার সাথে বাবা মা থাকবে, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার, ওনার ঘাড়ের পথে চালায় যাবা, আই তুমি এই দাও না সেই দাও না, এটা খামো সেটা খামো, বার্গার খামো, পিজা খামো, সব খামো, তাই না? তা এটা হয়ে গেল ইমিগ্রেশন, ইজি টু গো। বাট যখন আমার স্টুডেন্ট ভিসা আসবে তখন কিন্তু ওয়ান ম্যান আর্মি, তখন কিন্তু একাই চলতে হবে তোমাকে এনিওয়ে। তা যদি ধরে নাও এখানে আসো, তাহলে তোমাদের একটা মিনিমাম একটা প্রিপারেশন লাগবে। লেটস সে এয়ার ফেয়ার লাগবে। এখন তুমি যদি ভালো এয়ার টিকিট করো, লেটস সে এমিরাতে করো, এমিরাতের কস্ট কিন্তু সবচেয়ে বেশি। দেন আছে কাতার, কুয়েত, অনেক কিছু আছে, সৌদিয়া, অনেক কিছু আছে। সো ডিপেন্ডস তুমি কোথায় আসতে চাচ্ছ, সেই জন্য ধরে নাও $1,500 to $2,000 রেখে দাও। দেন হাউজিং, এখানে এসে তুমি যেখানে থাকবা এখানে তোমার ভাড়া লাগবে না প্রতি মাসে? শেয়ার করলে একরকম ভাড়া, শেয়ার না করলে একরকম ভাড়া থাকবা। বা স্টুডেন্ট হিসেবে তুমি যদি কলেজ মানে ইউনিভার্সিটির মধ্যে যদি কোনো সুযোগ পাও, প্রথমে কেউই সুযোগ পায় না, খুবই অনেস্টলি বলে দিচ্ছি। তোমাদের কোনো বড় ভাই বা কোনো বড় আপুর সাথে যোগাযোগ করে আসতে হবে, তারা কিভাবে থাকে সে শুনে, মানে প্রথমে সে বাইরে থাকতে হয়। এই সাপোর্টটা কিন্তু টিচাররা দেয় না। তোমাকে শুধু টিচার দিবে হচ্ছে পড়াশোনার সুযোগ, তোমাকে খাওয়ার থাকার এগুলো সুযোগ কিন্তু কেউ দিবে না। তা এই সুযোগগুলো তোমার কিন্তু করে আসতে হবে কারোর মাধ্যমে, বা ওই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে না, অনেক অ্যাসোসিয়েশনের মধ্যে ঢুকে, বা এই ধরো আমরা আজকে কথা বলতেছি এরকম একটা অ্যাসোসিয়েশন ঢুকলা, ঢুকে কথাবার্তা বললা যে ভাই কারো পরিচিত থাকলে আমাকে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, আমরা চেষ্টা করি, আমরা কিন্তু করি। স্টিল আমি আমার এখানে আসলে আমি চেষ্টা করি তাকে হেল্প করার। কয়েকদিন আগেও কত গত মাসে দুটা ছেলে আসছে, এসে এয়ারপোর্টে এসে বসে আছে, খবর নাই, মানে প্লেন নাই, পরের প্লেন মিস করছে, প্লেন নাই। তারপরে তাদেরকে আমরা ফোন করে আর কি ব্যবস্থা করে দিলাম একটা হোটেলে, যে হোটেলে অ্যাটলিস্ট রাতে থাকো। বাট তুমি অনেস্ট তো, হোটেলে থাকার টাকাটা কি আমি আমি পকেট থেকে দিব? অবশ্যই না। এক্স্যাক্টলি, বি রিয়েল। আমি আমার পকেট থেকে দিব না। তা ওই টাকাটা তোমার হাতে নিয়ে আসতে হবে, এই জন্য কি একে বলে পোস্ট ভিসা প্রিপারেশন। রাইট? এই প্রিপারেশন তোমার পকেটে মিনিমাম হলো $3,000 to $4,000 পকেটে নিয়ে আসবা এখানে। তাতে তোমাকে কোথাও ঠেকবা না। 2-1 মাস কোন রকম চলতে পারলে তারপরে একটা ব্যবস্থা হয়ে যায়, বাট 2-1 মাসের টাকাটা পকেটে থাকা লাগবে। এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট একটা। আরেকটা আছে, তুমি কোন স্টেটে থাকতে চাও। তোমার, আমি নিউ ইয়র্ক সিটিতে আছি, মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমি আছি বলে এত বেশি এরকম কথা নয়। সেম থিং টেক্সাসে যদি তুমি থাকো, এর অর্ধেক টাকা দিয়ে মানুষ থাকে। আমার এখানে ধরো 1 বেডরুম অ্যাপার্টমেন্ট যদি বলো, $18,000 to $2,000 শুধু ভাড়া, কিছু নাই সাথে, শুধু ভাড়া, খাওয়া দাওয়া কিচ্ছু নাই। কিন্তু সেম থিং যদি তুমি টেক্সাসে যাও, ইট ম্যাটার অফ $800। কোথায় 2,000, কোথায় 800। এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট ওইখানে যায় আগে, টেক্সাসে। ওইখান থেকে পিএইচডি করে তারপর এখানে আসে, বুঝতে পারছো, যখন চাকরি টাকরি পায়। এটা আর কি। এর মধ্যে তোমার মান্থলি ইয়ে আছে, সাবওয়ে আছে, বাস আছে, এগুলোর ফেয়ার, যাতায়াত করার ব্যাপার আছে, খাওয়া দাওয়া আছে। মিনিমাম ইউএকে থাকতে গেলে তোমাকে মিনিমাম 4,000 ধরে রাখো এ মান্থ, অর 3,000 এ মান্থ। একেবারে গরিবানা পক্ষে থাকলেও 3,000 এ মান্থ, সব মিলিয়ে পড়াশোনা, থাকা, খাওয়া, বই কেনা, বুঝছো এই। তারপরে ক্যালিফোর্নিয়া আছে, ক্যালিফোর্নিয়া একটু চিপ হবে। ধরে নাও এখানে যদি 4,000 বা 3,000 মিনিমাম ধরো, ওখানে 2,500 মানে $2,500 মধ্যে পেরে যাবা। তাও বাংলাদেশের টাকা কিন্তু 3 লাখ টাকা। তোমার আব্বা যদি শুনে 3 লাখ টাকা লাগবে মাসে থাকতে, তোর আমার আমেরিকা যাওয়ার দরকার নেই, তুই এখানে থাকতে বাবা, কি বলবে না? কিন্তু হাই অ্যাম্বিশন যদি থাকে, ইউ হ্যাভ টু কাম ওভার হিয়ার, ট্রাস্ট মি। এখানে অনেক সুযোগ সুযোগ সুবিধা আছে, খুব ভালো লাগবে। তারপরে দেখো এইখানে কি কি ধরনের, ধরো তোমরা পাশ করলা, ব্যাচেলার সরি মাস্টার্স করলা, পিএইচডি করলা, তারপর তোমরা এখানে করে কি করবা, চাকরি করবা। সবারই তো গোল থাকে চাকরি। দেখো এই চাকরি, একটু আগে একবার বলছি, চাকরির মার্কেট গুলোর মধ্যে আছে আইটি, অবশ্যই আইটি, দেন হেলথ টেকনোলজি, হেলথ কেয়ারের যেই পোর্শনটা, হসপিটাল, মিডিয়া টেকনোলজি, কেউ যদি ফেসবুকে টিকটকার হতে চাও
তাহলে কিন্তু কোনো সুযোগ নাই। হ্যাঁ, টিকটকার ঘরে বসেই হওয়া যায়, এখানে এসে টিকটকার হওয়ার কিছু নাই। বাট মিডিয়া টেকনোলজিতেও আইটির অনেক বড় সাপোর্ট লাগে, সেইটা যদি করতে চাও করতে পারো। আর একটা আছে, এখানে মানুষ কোম্পানি, আমরা যেমন কোম্পানিতে চাকরি করতাম আগে, এই যে বললাম যে ব্যাংকে, ব্যাংক অফ আমেরিকা, যে এখানে মেইন সেন্ট্রাল ব্যাংক, এখানে আমি চাকরি করতাম। তা এইগুলোকে বলে কোম্পানি আর কি, ব্যাংকে ডিফারেন্ট কোম্পানি, এরকম কোম্পানি আছে, ফেসবুক আছে, গুগল আছে, যেটা যার যেটা কোয়ালিটিতে আসে আর কি, পারবা। বেসিক্যালি এখানে সবচেয়ে বেশি এখন বর্তমানে যেটা চলতেছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর শিওর। ঠিক আছে, এখানে রেস্টুরেন্টেও দেখবা রোবটে খাবার নিয়ে আসে, শুনতে হাস্যকর হলেও জিনিসটা সত্যি। রোবটের মধ্যে তো এআই ঢুকানো আছে মনে হয়, তাই না? সুন্দর এসে খাবার দিয়ে যায়, কোনো মানুষজনের কোনো ইয়া নাই। তারপরে সফটওয়্যার ডেভেলপ করতে পারো, আমি যেমন ডেটাবেজ ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিং করতে পারো, সাইবার সিকিউরিটি খুব ভালো একটা সাপোর্ট এখানে দিচ্ছে, আর ক্লাউড কম্পিউটিং এখানে আছে, এটা দিতে পারো আর কি। ঠিক আছে, স্টাইল ইজ দ্য ফ্যাক্ট। তুমি কি পারো, এইটা যদি তুমি তোমার মুখ দিয়ে বলতে না পারো, দ্যাট মিনস ইউ ডোন্ট নো এনিথিং। বাট লজ্জা পাওয়া চলবে না খুব একটা, আমাদের একটু বলতে হবে যে আমি বলতে না পারলে তো আমি কি পারি, তো ওই কাগজ কেউ দেখবে না। ইন্টারভিউতে ডেকে সরাসরি বলবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তখন তুমি বলবা আই এম আবির, সাথে সাথেই ডিসকোয়ালিফাই, 1 সেকেন্ড লাগবে না ডিসকোয়ালিফাই করতে। বাট তুমি কিন্তু এআই বলো, তুমি কিন্তু জাভা বলো, অমুক বলো, তো সবকিছুরই কিন্তু খুব ভালো জানো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। বুঝতে পারছো এই জিনিসটা ভাইয়া? তোমরা কিন্তু থার্ড ফোর্থ ইয়ারে যারা আছো, অবশ্যই জিনিসগুলো কিন্তু কয়েকদিন পর ইন্টারভিউতে যাবা, নিজেকে প্রিপেয়ার করবা কিন্তু সুন্দরভাবে। ঠিক আছে, এটা আর এইখানে প্রথম জিনিস কমিউনিকেশন স্কিল যদি না থাকে, প্রবলেম। দেন কালচারাল ডাইভার্সিটি, লেটস সে আমি মুসলিম, আমি হিন্দু, ওকে পছন্দ করি না, খ্রিস্টান, ওরে বাবা ওকে যাওয়াই যাবে না। এই সমস্ত উম, একটু মানে এই দেশে কিন্তু এগুলো নাই, এই দেশে সবাই একরকম আর কি। হ্যাঁ, কিন্তু তুমি তোমারটা ধরে রাখবা, আমরা সবাই মুসলিম, আমি রোজা আছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কিন্তু ওই হিন্দু, ওরে এইরকম থাকা যাবে না। কালচারাল জিনিসটা, আমাদের জিনিসটা ঠিক থাকতে হবে আর কি, প্রফেশনাল থাকতে হবে অবশ্যই তোমাকে। সবসময় কিন্তু এই যে গ্রাম থেকে যেসব ছেলে মেয়ে আসে দেখবা, মানে কিছু মনে করো না, গ্রামে যারা, মানে গ্রাম থেকে, আমরা সবাই গ্রাম থেকেই আসছি, বাট বলি কিছু কিছু ছেলে পেলে আছে লাল কালারের জামা আর হলুদ কালারের টাই পরে, আছে না? আছে, আছে। দেখবা ভার্সিটিতে আছে। এইগুলো যখন দেখবে, কোনো পরীক্ষাও নিবে না ভাইয়া, পরীক্ষা পর্যন্ত যাবে না। ওই যে বলে না না, যে ফার্স্ট গ্লেন্সেই, একটা গ্লেন্সেই, প্রথম চাহনিতেই তোমার ডিসকোয়ালিফাইড হয়ে গেল। সো এই যে যে সেন্সটা, ড্রেস সেন্স বলো, কালার সেন্স বলো, এগুলো কিন্তু তোমাকে থাকতে হবে। বা আপুরা, আপু তো, আমরা যে, আমরা তো বলতেছি মেয়েদের একটু থাকলে, ছেলেদের কিন্তু টোটাল থাকে না, কোনো ছেলেরা এগুলো কেয়ার করেন। বাট এইগুলো কিন্তু প্রফেশনাল লাইফে লাগবে। হুম, একটু সুন্দর থাকার চেষ্টা করবো। আর সোশ্যাল, অবশ্যই সোশ্যাল হবা, বাট বেশি সোশ্যালের দরকার নেই, বেশি সোশ্যাল হলে বা প্রবলেম। হুম, এই আর কি। ঠিক আছে, যাক, অনেকটা কথা বললাম কালচার নিয়ে। এর পাশে নেটওয়ার্কিং, এই যে আমার মাধ্যমে তোমার মাধ্যমে যে কানেকশনটা আজকে হলো, ইনশাল্লাহ ইন ফিউচার যদি বেঁচে থাকি, তাহলে আবার কথা হবে হয়তো, নাও হতে পারে, আমি জানি না। এই কানেকশনটা লিঙ্কডইন বলো, প্রফেশনাল ইভেন্টে যাবা, কয়েকটা মানুষের ইয়া গুছাবা, মানে নাম্বার টাম্বার গুছাবা, বিজনেস কার্ড গুছাবা, হোয়াট এভার দ্য কেস মেবি, এলাম নাই যেটা আছে, নেটওয়ার্কিং করবা, মানে ভালো ভালো মানুষের সাথে একটু মিশলে ভালো ভালো জিনিস জানতে পারলা, লাইফটা ইজি হয়ে গেল আর কি। ঠিক আছে, আর যদি তুমি নিজে মনে করো না আমি একাই পারবো, হ্যাঁ ইউ ক্যান ডু ইট টু, এটা এটা বাট মানে নেটওয়ার্কিং করলে তোমার জিনিসটা সহজ হয় আর কি, আর কিছু না। তারপরে আসো ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। হ্যাঁ, প্ল্যানিং করতে হবে তোমার, কি করবা, অবশ্যই এই জন্যই প্ল্যানিং এর কথাগুলো বললাম অনেকগুলো। থ্যাংক ইউ ইয়া স্টেটমেন্ট দেওয়ার জন্য। প্ল্যানিং এর পরে তোমাকে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা যেটা বলছি, যদি ইউএসএ থাকতে চাও, আসতে চাও, করতে চাও, $3,000 মিনিমাম তোমাকে থাকতে হবে। ভিসা প্ল্যানিং তো বলেই দিলাম, ভিসা ক্যাটাগরি কি হতে পারে। স্কিল অবশ্যই নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে, আমার মতো ওয়েলকাম, হ্যাপি জাভা, অমুক জাভা তমুক জাভা, এইটুকু স্কিল করলে হবে না হয়তো বা, নিজেকে নিজেকে একটু ফোকাস করতে হবে আর কি। কোনো অবশ্যই তোমরা স্টার্ট আপ কোম্পানিতে যাবা, যে বললা, গিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করবা, কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করে, কিভাবে একটা কি তৈরি করে, এগুলো শিখে এতটুকুই জানো, পরেরটা পরে। ঠিক আছে, এনিওয়ে,
আমি তোমাদের কনক্লুশনে এসে যাই। আহ, আহ, এইখানে যে অবশ্যই আসার আগে তুমি তো অবশ্যই কলেজের সবকিছু করে নিবা, করে নিয়ে এটি সব ঠিকঠাক হয়েছে কিনা সব জেনে দেন ভিসার কাজগুলো করবা ঠিকঠাক। এমবিসি যখন ফেস করবা বি কেয়ারফুল, বি বোল্ড। বোল্ড মানে একবার জামা কাপড় খুলে বোল্ড হওয়া লাগবে না। বোল্ড মানে হচ্ছে মুখের দিক দিয়ে কথায় কথা সুন্দর মতো যেন চোখে চোখ রেখে পরিপাটি হয়ে সুন্দর মতো যেন সুন্দর পরিষ্কার ভাবে, আমি এখানে কয়েকজনের কথা শুনলাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওই সেই এইগুলো থাকবে না কথার মধ্যে। আমি যখন কথা বলতেছি এর মধ্যে কিছু আছে নাই, তোমাদের কথার মধ্যে আছে, তার মানে তোমরা এই জিনিসগুলো বের করতে হবে, ঠিক আছে? আর আপুরা অবশ্যই, আপুরা আরো বেশি শাই, সো অবশ্যই আপুরা আরো সুন্দর করে করবা। আই বিলিভ, দ্যাটস মাই রিকোয়েস্ট। আর কি বলে, টাকা পয়সার ব্যাপারটা মাথায় রাখবা এদেশে আসার আগে, যে কত টাকা নিজের কাছে নিয়ে আসবো। আর ওয়েলকাম টু ইউএস, এটা বলে আমি আমার স্পিচ শেষ করতে চাচ্ছি আর কি। অবশ্যই সবাই এখান থেকে ভাই আসবে আপনাকে ধন্যবাদ আমাদের আরসিএস এর সাথে থাকার জন্য, এইভাবে টাইম দেওয়ার। ইনশাআল্লাহ। সো আই বিলিভ তোমরা এনজয় করছো আর কি স্পিচটা, রাইট? জি ভাই। ভাই দেখো যেখানে জি ভাই বলতে দুইজন জি ভাই বলে, আমার আই রিয়েলি গেট ফ্রাস্ট্রেটেড ব্রো। এতগুলো মানুষ দুইজন বলে, হ্যাঁ আচ্ছা জি ভাই ঠিক আছে, ইটস অলরাইট নাই। এনিওয়ে ভাই ভালো থাকো, আল্লাহ ভালো করুক সবার ইনশাআল্লাহ। আর রমাদান মোবারক ফর এভরিবডি। হ্যাঁ, আচ্ছা, ক্যারি অন প্লিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মুর্তজা। আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসসালাম। কনক্লুশনের দিকে যাব। মুর্তজা তুই কি বের হয়ে যাবি? আমি আমি আমার মিটিং আছে, আই হ্যাভ টু গো অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। সো মাচ ফর ইওর টাইমিং। ওকে, আচ্ছা, আমি আসলে এক্সপেক্ট করছিলাম এখানে আরো বেশি পার্টিসিপেন্ট আর কি, হয়তো তোমাদের সাথে এটা ফার্স্ট কনভারসেশন। আমি হয়তো নেক্সটে আরো অনেকগুলো কনভারসেশন করব। আমি আসলে চেষ্টা করতেছি যে মানে এই আমাদের আসলে যারা অ্যালামনের সাথে স্টুডেন্টের যে একটা গ্যাপটা থাকে, ওই গ্যাপটা মিটিগেট করার জন্য তোমাদেরই যাতে মানে ক্যারিয়ার পাথ বা রিয়েল লাইফে যে চ্যালেঞ্জগুলো ফেস করে ওইগুলোতে মিটিগেট করার জন্য, যেটা আমি হয়তো আমার লাইফে ফেস করছি। আমি নিজেও আসলে ইউএসএ তে 2015-তে আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে I-20 পেয়েছিলাম আর কি, F1 ভিসাতে। বাট আনফরচুনেটলি আসলে ভিসাটা হয়নি। ভিসা মানে অফিস থেকে রিজেক্ট হয়েছিল। এটা কিছু পলিটিক্যাল কিছু ইস্যু ছিল, পলিটিক্যাল মানে জিও পলিটিক্যাল আর কি। সো এনিওয়ে, তারপরে আসলে আমি নিজেও ট্রাই করিনি। আহ, এরপর থেকে আসলে দেশে জব করতেছি। বাট এনিওয়ে, আমি আসলে চেষ্টা করতেছি যে মানে আরো নেক্সটে আরো ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদেরকে আমার প্ল্যাটফর্মে নিয়ে আসা। সো জাস্ট তোমাদের সাথে একটা এটা ফার্স্ট একটা মিটিং, নেক্সট টাইমে আরো মিটিং করো। বাট একটু চেষ্টা করো যে তোমাদের ফ্রেন্ড যারা আছে, সার্কেল যারা আছে, ওদেরকে জি এনগেজিং করা যায় কিনা আমাদের সাথে। আমি আসলে বলতেছি যে তোমাদের সাথে যে কমিউনিকেশনটা করবো বা কানেকশনটা বিল্ড করবো, এটার জন্য মানে এটা আমার কোনো ফাইন্যান্সিয়াল কোনো না, বেনিফিট না। আমি জাস্ট মানে আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে তোমাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করার চেষ্টা করা। যাতে আমি হয়তো অনেকগুলা প্রবলেম আমার লাইফে ফেস করছি, যে প্রবলেমগুলো আই থিঙ্ক তোমাদের যাতে ফেস না করতে হয়, যতটুকু মিটিগেট করার পসিবল আমি চেষ্টা করবো আর কি। সেটা মানে হয়তো নলেজ ট্রান্সফারের মাধ্যমে হোক, এটার মাধ্যমে আর কি। সো আই থিঙ্ক মানে এটা ফার্স্ট মিটিং, আরো নেক্সট টাইম আরো মিটিং করবো আর কি। তোমাদের যেহেতু সাব্বির যে ও সম্ভবত আসতে পারে নাই, কাফি এখানে রিপ্রেজেন্ট করতেছে আর কি। জি ভাই। সো থ্যাংক ইউ কাফি, তোমাকেও থ্যাংক ইউ। আমি আসলে সাব্বিরই আমাকে আসলে নক দিয়েছিল, ও আমাকে ইভেন ও যতগুলা করেছে আর কি, যতগুলা এই যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ হ্যাঁ, পুরাটা আসলে ওই করেছিল। আমি আসলে তোমাদের ব্যাকগ্রাউন্ডে কারোর সাথে আসলে ওইভাবে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই। তো আমারও ইচ্ছা আছে যদি মানে রাজশাহীতে এসে তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলার, হ্যাঁ ভাই। কোন একটা কনফারেন্সের মাধ্যমে। আর আমার কাছে আসলে ইন্ডাস্ট্রিয়াল অনেক এক্সপার্টেরই কমিউনিকেশন আছে, যেমন রিসেন্টলি আমি হার্ভার্ড ইউনিভার্সিটি একজন পিএইচডি করেছেন, ওনার সাথে একটা কমিউনিকেশন করতেছিলাম আর কি। উনিও আসলে মানে অনলাইন এরকম নলেজ ট্রান্সফারের ব্যাপারে আগ্রহী। আমি হয়তো ওনার সাথে একটা ডিসকাশন করাই দিতে পারি। প্লাস পেনিসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন। প্লাস এছাড়া আমাদেরও অনেক ফ্রেন্ড আছে, বা মানে অনেক ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফ্রেন্ডই আছে আর কি। সো আমি সবার সাথে আসলে অন বাই অন কমিউনিকেশন করাবো। সো ইভেন
আমার সাথে একটু কমিউনিকেশন রাখতে পারো যদি পসিবল হয়। আহ, আমি জি ভাই, আমরা ক্লাবের থ্রুতে মানে চেষ্টা করতেছি যারা রুয়েটে অ্যালামনাই আছে আর অন্যান্য যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে তাদেরকে মানে কানেক্ট করার। আমাদের ক্লাবের অন্যতম এইমই এটা। আমরা মানে আরো ব্যাপারটাকে আরো একটু স্ট্রং করার চেষ্টা করবো আর কি। নট অনলি রুয়েট, আমার আসলে টার্গেটটা হচ্ছে যে পুরো কান্ট্রির যতগুলো ইউনিভার্সিটি সবগুলোর সাথে একটা কমিউনিকেশন বিল্ড করে একটা স্ট্রং একটা কমিউনিটি বিল্ড করা আর কি। সো এটা কমপ্লিটলি মানে ফ্রি কস্টের একটা কমিউনিটি প্লাস নলেজ শেয়ারিং এর কমিউনিটি। জাস্ট সবাই এক জায়গায় থাকলাম, কারোর কোনো প্রবলেম হলো সেখান থেকে একে অন্যের সাথে মানে হয়তো ডিসকাশন করে প্রবলেমটা সলভ করার একটা ব্যবস্থা করা আর কি, এটাই আর কি। সো আমি আসলে অলরেডি আমাদের সেশনের অনেক বেশি টাইম নিয়ে ফেলেছি। তোমাদের যদি এমনিতে ওই টেকনিক্যাল আমার পার্টের যদি কোনো কোশ্চেন থাকে জেনারেটিভ এআই নিয়ে, আমাকে অন বাই অন একটু হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারো আর কি। থ্যাংক ইউ সবাই জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ ভাই দেখা হবে, আশা করি অফলাইনে দেখা হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।